থেকে শুধু টিপস অ্যান্ড ট্রিক্স নয়, শুধু তার নিজের যে প্রস্তুতিটা নেবার দরকার সেই প্রস্তুতিটা সে নেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিই, তারপরে আমি হচ্ছে ইয়ে করি। তারপরে আমি ক্লাসে যাচ্ছি। আমি অনেক প্রশ্ন করছি। ইভা একটা প্রশ্ন করেছে। শুধু ১ পেজ করি। তারপরে আমি দেখি প্রশ্নগুলো তোমার কমন, এখন তার কমন পড়ার কোনো চলে যাচ্ছি হচ্ছে আমাদের কমাসে এই ধরনের বিষয়াদি। যেমন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেশ গুরুত্বপূর্ণ। আমার এই ভেতরেও বেশ গুরুত্বপূর্ণ বলা চলে। নিম গাছও বেশ গুরুত্বপূর্ণ। আর এই বাকি ৩ টা হচ্ছে অনেকটা 50-50 বলতে পারি। এগুলো থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। তার মধ্যে আমি কোন আগন্তুক নই আর বৃষ্টি, এই ২ টা থেকে প্রশ্ন একটু কম এসে থাকে আরকি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন আসে। এখানে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্রবন্ধ, আর উপরে একটা গল্প, এটাও গল্প, আর এই নিচের ৩ টা হচ্ছে কবিতা। তোমাদের অনেকের মাঝে প্রবণতা আছে যে তোমরা প্রবন্ধ থেকে উত্তর কম করার চেষ্টা করো। কিন্তু মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা প্রবন্ধ যেটা অনেক সহজ। এখন এই প্রবন্ধ থেকে কিন্তু প্রশ্ন এসেও থাকে। আজকে আমরা যেভাবে আগাবো, আমি প্রথমেই তোমাদেরকে প্ল্যানটা বলে নেই। কজ আমরা যেহেতু ধরো আজকে জাহাজ নিয়ে রওনা দিলাম এই গভীর সমুদ্রে। সো তোমাদের সাথে আমরা একটু প্ল্যানটাও শেয়ার করে নেব যে আমরা কোন রুট ফলো করব। আমরা প্রথমে প্রতিটা গল্পের জিস্ট বলব, জাস্ট জিস্ট। মানে গল্পটার ভেতরে কি আছে, মূল চরিত্র কারা, কি দিয়ে কি বোঝানো হয়েছে না বোঝানো হয়েছে। গল্প, প্রবন্ধ, কবিতা সবগুলোর ক্ষেত্রে এভাবেই পড়াবো। এরপরে এই গল্প বা কবিতা থেকে বিগত বছরগুলোতে আমাদের এসএসসি পরীক্ষায় কি আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা সরাসরি চলে যাব সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসে। আমি তোমাদেরকে কিছু অবজেক্টিভ দেখাবো, বাট তোমরা আমাকে স্যার পোল দেন, স্যার পোল দেন, স্যার পোল দেন, স্যার ক্লাস 6 7 এর মতো এই জিনিসটা লিখে বিরক্ত করবা না। কেন আমি বলছি এটা করবা না? তোমার অবজেক্টিভ তুমি নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস বুক আছে, শিখো অ্যাপে অনেক ফিচার্স আছে। সো সেখান থেকে তুমি প্র্যাকটিস করবা। আমি তোমাকে জাস্ট এখন দেখাই যাব এগুলো। কারণ এই মুহূর্তে এসে এখন আর এত টাইম নাই এত কিছু করার। ঠিক আছে? এখন আমি যদি পোল দিয়ে পোল লঞ্চ করে ধরো এখানে কয়টা আছে চ্যাপ্টার আছে, এখানে 6টা। 6টা চ্যাপ্টার যদি আমি 5 মিনিট করে পোল দেই তাহলে আধা ঘন্টা চলে যায়। তাহলে এটা ফালতু ব্যয় এটা। ঠিক আছে? আমি প্রথমেই আমাকে যেহেতু পড়ানোর সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু কথা তোমাদেরকে বলব, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে তোমাদের এসএসসিতে এটা আমি লিখে দিলাম, এমসিকিউতে একাধিক প্রশ্ন থাকবে। কারণ বাংলা সাহিত্যে কাজী নজরুল রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন, কাজী নজরুল রবীন্দ্রনাথ এই দুজনের প্রশ্ন আসে। কখনো ২টা সৃজনশীল চলে আসে। এরপরে গুরুত্বপূর্ণ কারা? বিভূতিভূষণ শরৎচন্দ্র, তারপরে জসীমউদ্দিন এই কবি সাহিত্যিকেরা। তো বিভূতিভূষণ যেহেতু বাংলা সাহিত্যের খুব শক্তিমান একজন সাহিত্যিক, অনেক প্রশ্ন তার কাছ থেকে এসে থাকে। আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যেহেতু এসএসসি চলে এসেছে কি পড়বা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি পড়বা না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন এটা গুরুত্বপূর্ণ, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন এটা কখনোই গুরুত্বপূর্ণ না। পিতার নাম মাতার নাম কখনোই গুরুত্বপূর্ণ না। তারপরে শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। প্রকৃতি এবং মানুষের জীবনে অভিন্ন সম্পর্কে চিরায়ত তাৎপর্য তার কথা সাহিত্য। সহজ কথায় প্রকৃতির সঙ্গে মানে গাছপালাগুলোর সঙ্গে মানুষের একটা খুব সুন্দর সম্পর্ক তিনি স্থাপন করেছেন। আমি এই মুহূর্তে যে বইটা পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, একটা মাস্টারপিস। বইটা পড়ে ভালো না লাগে উপায় নেই। আমি এর আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল পড়েছিলাম গত মাসে। তার আগে আমি পড়েছিলাম বিভূতিভূষণের চাঁদের পাহাড়। খুবই সুন্দর প্রত্যেকটা বই। তো ইছামতী উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 3 স্টার। তিনি কোন গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন? আমাদেরকে তথ্য থেকে বুঝে যেতে হবে কি আসতে পারে আমাদের এসএসসিতে অবজেক্টিভে। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এখন বাংলায় কিন্তু প্রচুর মুখস্থ করতে হয়। এমসিকিউতে মুখস্থের অংশটা অনেক বড় এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো মুখস্থ। তাহলে কিভাবে আমরা এটা মনে রাখবো? তোমাদের অনেকেই এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করো। ধরো 1950 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তোমরা কি করবা? এই যে এখন তোমরা কাজ করছো এখন লিখো, এখন লিখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, ড্যাশ সালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ এরকম করেছেন এরকম লিখুন। ড্যাশ সালে। কত সালে? 1950 সালে। না দেখে ওটা লেখার চেষ্টা করবা। এটাকে বলে অ্যাক্টিভ রিকল, মানে অ্যাক্টিভলি মনে করার চেষ্টা করা। এটা হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি মস্তিষ্কে কোনো তথ্য ধারণ করার ক্ষেত্রে। তো তোমরা এভাবে না দেখে মনে করার চেষ্টা করবা তথ্যকে। বা কাউকে বলবা পড়া ধরতে। কিংবা তুমি না দেখে ধরো উত্তরটা এই পাশে দেওয়া আছে, তুমি উত্তরটাকে ঢেকে খালি প্রশ্নটা দেখে তুমি তোমার এই উত্তরটাকে নিজের কাছে নিজে দিয়ে পরে মিলানোর চেষ্টা করবা। এটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে যেকোনো তথ্য ধারণ করার ক্ষেত্রে। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে ১৯৭০ সালে তিনি মেট্রিক পাস করেন। রিপন কলেজ থেকে আইএ বিএ, কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তো তার উপন্যাস এবং গল্প গ্রন্থ কোনটা কি? এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যেমন আরণ্যকের কথা আমি বললাম একটু আগে। তো আরণ্যক কিন্তু আমি যেই মুহূর্তে পড়ছি, পথের পাঁচালী আমি পড়বো আবারও। তো তার উপন্যাস এবং গল্প গ্রন্থ এগুলো আমাদেরকে একদম মনে রাখতে হবে। আমরা যখন তথ্য ধারণ করি আমাদের এগুলো একটু জেনে নিতে হবে। ঠিক আছে? ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে মনোযোগ দিয়ে কিভাবে পড়তে হয় এটা আমাদেরকে কেউ শেখায় নাই। তুমি কিন্তু অনেকভাবে পড়ো। হ্যাঁ? ধরো তুমি চোখের মাধ্যমে দেখে তোমার মানে ইন্দ্রিয় কোন ইন্দ্রিয় দিয়ে ইনফরমেশন নাও, কানে শুনে নাও, নানাভাবে তুমি ইনফরমেশনকে তোমার মস্তিষ্কে গ্রহণ করো। এখন এই যে আরণ্যক বা উপন্যাস কোনটা, গল্প গ্রন্থ কোনটা তুমি দেখবা, দেখে তোমার মাথায় তুমি ক্যাপচার করে ফেললা। তারপরে তুমি না দেখে ওটাকে মনে করার চেষ্টা করবা। এতে দেখবা ধীরে হবে কি অনেকটা ছবির মতো এটা তোমার মনে গেঁথে যাবে। উপন্যাস, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতী, দৃষ্টিপ্রদীপ। পথের পাঁচালীটা এভাবে আলাদা লেখা হয়ে গেছে কিন্তু দুইটা কিন্তু পথের আর পাঁচালী আলাদা কোনো বই নয়। এই যে পথের পাঁচালী, ওই যে অপরাজিত, আরণ্যক, ইছামতী, দৃষ্টিপ্রদীপ, গল্পগ্রন্থ মেঘমালার মরিফুল, যাত্রাবধ। আচ্ছা, এবারে আমরা সরাসরি চলে যাব পাঠ পরিচিতিতে এবং এই গল্পের যারা চরিত্র আছে তাদের নিয়ে একটু কথা বলবো। এই গল্পটাতে মূলত কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দেই। আমার ভেতু এই গল্পটা মূলত ওনার যে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী সেখান থেকে সংকলন করা হয়েছে। পথের পাঁচালী একটা মাস্টারপিস উপন্যাস। কেন পথের পাঁচালী একটা মাস্টারপিস উপন্যাস? কারণ পথের পাঁচালী এই উপন্যাসের কারণে এই উপন্যাসের অবলম্বনে কিন্তু সত্যজিৎ রায় পথের পাঁচালী মুভিটা বানিয়েছিলেন। যেটা কোনো বাংলা সিনেমা আজ অবধি অস্কার পায় নাই। এটা ভুল কথা। তিনি হচ্ছে একটা অনারারি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অস্কারের জন্য একটা অনারারি অ্যাওয়ার্ড পেয়েছিলেন অস্কার থেকেই। তো পথের পাঁচালীকে ওই হিসেবে ধরা হয়েছে। একটা মানে এত ভালো বাংলা সিনেমা মানে বাংলা ভাষার এত ভালো সিনেমা কখনো হয়নি। তো ওই যে সিনেমার কাহিনীটা কিন্তু এই উপন্যাস থেকে পথের পাঁচালী থেকে এটাকে নেওয়া হয়েছে। তো আমরা এখানে দুই ভাই বোনকে দেখতে পাই যারা হচ্ছে গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ, অর্থাৎ প্রকৃতির যে গাছপালা, ফল, ফুলের অনেক কথাবার্তা এখানে আসে। সেই দুই ভাই বোন। দুই ভাই বোনের নাম কি? একজনের নাম হলো অপু, মানে ভাইয়ের নাম, আর বোনের নাম হলো কি? বোনের নাম হলো গিয়ে দুর্গা। এবং তারা খুবই দরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের যে কষ্ট এটা আসলে এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু নয়। তারা দেখা যায় খুবই সিম্পল জিনিস, যেমন গ্রামীণ কিছু ফল-ফলাদি, গ্রামের খাওয়ার সময় এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকে যেন স্মরণ করিয়ে দেয়। তো এই গল্পের সর্বজয়া হচ্ছে অপু দুর্গার মা। পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে ফুটে উঠেছে। শাশ্বত চরিত্র হয়ে ফুটে উঠেছে বলতে কি? একটা গ্রামীণ জীবনে মানে মা আসলে কেমন হয় এটাই এখানে দেখানো হয়েছে। যে মা সে যতই শাসন করুক না কেন বা সন্তানের ভালোর জন্য সন্তানকে বকাঝকা মারধর করুক না কেন, দিন শেষে সন্তানকে কিন্তু সে প্রচন্ড রকম ভালোবাসে এবং তার হৃদয়ের গভীরে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, কুরবানির ঈদের দিন আমার মা মারা গেছেন ফজরের নামাজের আগে। আমার মা দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন, বিছানায় পড়েছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন খুব পবিত্র দিনে। আমি এটা নিজে আসলে রিয়ালাইজ করি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের সম্মানের জায়গায় প্রথম ৩টা ১ ২ ৩ তিনটাই রেখেছেন মায়ের জন্য, ৪ নম্বর হচ্ছে বাবা। বাবা আমাদের জীবনে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মা এই সন্তানকে পেটে ধারণ করেন এবং সে চূড়ান্ত প্রসব বেদনা মধ্য দিয়ে যাওয়ার পরে কিন্তু সন্তানটা জন্ম নেয় এবং সন্তানকে কিন্তু সে কষ্টে লালন পালন করে। এবং মা যেভাবে আনকন্ডিশনালি ভালোবাসতে পারে অন্য কেউ এভাবে ভালোবাসতে পারে না। এটা পিতাও ভালোবাসতে পারে না। বাবা এভাবে ভালোবাসতে পারে না। কিছু বাবাও অনেক ভালোবাসেন কিন্তু মায়ের ভালোবাসার যে স্তরটা সেই স্তরটা একদম ইউনিক। এখন তুমি অনেক ভিন্ন কথা বলতে পারো যে স্যার আমরা এরকম কত দেখিতেই পারে। এই মা ছিল পরকীয়া প্রেম করে চলে গেছে। এই হইছে সে হইছে আরেকটা বিয়ে করে ভাগছে। এরকম কেসও নাই তা না, এক্সেপশনাল কেস তো আছেই। কিন্তু
আমরা ইন জেনারেল যদি বলি স্বাভাবিকভাবে, তো সেই পল্লী মায়ের বা একটা মায়ের চরিত্র কেমন হতে পারে? সর্বজয়া, অপু দুর্গার যে মা, তিনি হচ্ছেন সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন। এখানে মূলত শিশুদের আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্কটা আমরা দেখতে পাই। আর এই গল্পটা শিশু-কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়। প্রকৃতিমুখী বলতে কি বোঝানো হচ্ছে? কারণ দেখো, আমরা এখন এমন একটা যুগে চলে এসেছি, আমরা অনেক বেশি যান্ত্রিক। তো এই গল্পটাতে আমরা দেখতে পাই যে গাছ-গাছালি এগুলো নিয়ে কত কথাবার্তা। তো চলো আমি আগে তোমাদেরকে বলি যে এই ইয়ে থেকে দাঁড়াও, এটা থেকে কি ধরনের সৃজনশীল আসে? এটা আগে তোমাদেরকে একটু বলে নেওয়া ভালো। এখানে মূলত সৃজনশীল আসে হচ্ছে তাদের যে আনন্দময় শৈশব, এটা নিয়ে। আবার কখনো তাদের যে দুরন্তপনা, এটা নিয়ে। আর এই দরিদ্রতার সঙ্গে হচ্ছে একটা তুলনা করে। ধরো একটা উদ্দীপক আসলো এরকম যে শাহেদা বেগম, বিশ্বম্ভর ভাই, আমার তো বলার অবস্থা খুবই শোচনীয়। আপনি আমাকে একটু কাইন্ডলি ০.৫ ঘন্টা পরে আবার একটা চা দিয়ে যান। আমি ২ ঘন্টার ক্লাস, তো এত কথা বলতে হবে? থ্যাংক ইউ ভাই। ধরো একটা উদ্দীপক আসলো, শাহেদা বেগম তার সন্তান রাহাতকে চেষ্টা করেন। শাহিদা বেগম যদিও মানুষের বাসায় কাজ করেন কাজের বুয়া হিসেবে, কিন্তু চেষ্টা করেন তার সন্তানের জন্য একটা পড়াশোনার ভালো পরিবেশ নিশ্চিত করতে। তার ছেলে রাহাত অত্যন্ত দুষ্টু। আজ এ বাড়িতে কলিং বেল দিয়ে দৌড় দেয়, কাল ও বাড়িতে এর মাথায় পানি মেরে দৌড় দেয়, এরকম নানা কিছু করে। কিন্তু এরপরেও শাহিদা বেগম যতই রাহাতকে বকাঝকা করুক না কেন, দিন শেষে রাহাতের জন্যই তার সকল কষ্ট। এরকম একটা উদ্দীপক আসলো। এরপরে তখন উদ্দীপকের কাহিনীটা চলে গেল ধরো দুর্গার সাথে। কারণ এই গল্পে আমরা যে বোনটা দুর্গা কিন্তু অনেক দুষ্ট একটা ক্যারেক্টার। আমি যদিও তোমাদেরকে স্পয়লারটা দিতে চাই না, তোমরা দেখবা পথের পাঁচালী মুভিটা, এরকম মুভি আসলে রেয়ার। সো পথের পাঁচালী মুভির একটা সিনের কথা আমার মনে পড়ে যায়। দুর্গা একটা মাদুলি চুরি করে, যাই হোক এটা চুরির একটা দায়, খুব মাইনর চুরি। পাশের বাসায় একটা শয়তান আন্টি থাকে, অনেকেই আমাদের আশেপাশে বাসায় না আছে, বিচার দেয় কোনো কারণ ছাড়া। তো দুর্গার মা অনেক মারধর করে, দুর্গার মা সর্বজয়া। ওর অনেক জ্বর আসে, বাচ্চা গরিব মানুষ, ওর তো অপুষ্টিজনিত খাবার-দাবার ভালো পায় নাই। ও মারা যায়। এবং এরপরে কিছু দৃশ্য আছে। ওর একটা বক্স থাকে, যে বক্সের ভেতরে হচ্ছে ওর এই ধরনের ছোট জিনিসগুলো রাখে, ধরো মাদুলি-টাদুলি, ছোট খেলনা। অপু হচ্ছে ওই মাদুলিটা নেয় একটা, ওর চুরি করা মাদুলি। এবং দেখো কি ভাবনা, সত্যজিৎ রায়ের কি সিনেমাটোগ্রাফি। ওই মাদুলিটা অপু ছুঁড়ে মারে। কচুরিপানা থাকে। এখন যদি কচুরিপানার মধ্যে ঢিল মারো তাহলে কি হবে? কচুরিপানা সরে যাবে। তারপর কি হয়? একটু পরে আবার কচুরিপানাগুলো এক হয়ে যাবে। কচুরিপানাগুলো সরে গিয়ে কচুরিপানাগুলো এক হয়ে গেল। এটার মধ্যে দিয়ে বোঝালো এই যে দুর্গার জীবনে যে একটা চুরির কলঙ্ক ছিল, সে শুধু অপুই জানো। অপু এটাকে হারিয়ে যেতে দিল প্রকৃতির মাঝে। এই চুরির ইতিহাস আর কেউ জানে না। ওর প্রিয় দিদি দুর্গা, সে আর পৃথিবীতে নাই। ও একমাত্র খেলার সঙ্গী ছিল, সে মারা গেছে। এবং দুর্গা তো চুরি করেছিল। দুর্গাকে সে সমাজের সামনে আর চোর হিসেবে পরিচিত করাতে চায় না। এবং দুর্গার সেই চুরি হওয়া জিনিসটা সেই কচুরিপানা ঢাকার মধ্য দিয়ে জগৎ থেকে হারিয়ে গেল। আমি একটু চ্যাটটা ওপেন করি। যেভাবে আমরা পড়াচ্ছি তোমরা কি ঠিকঠাক বুঝতে পারছো? আমি তো চ্যাটটা রিজুম করেছি। আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন চাই। সৃজনশীল কয় পৃষ্ঠা লিখবো নাই আমি বলছি আবার। আমি বলছি। বোর্ড পরীক্ষায় হাতে লেখা ম্যাটার করে না, হাতে লেখা ম্যাটার করে না। হ্যাঁ, বাংলা প্রথম পত্র ১০ এ ১০ মার্কস সৃজনশীল পেয়েছি আমি, যেভাবে লিখে আমি কি এভাবে বোর্ডের মধ্যে লিখবো ফাতেমা আক্তার, কংগ্রাচুলেশনস, তুমি যদি স্কুলে ১০ এ ১০ পেয়ে থাকো অবশ্যই তুমি ওভাবেই লিখো। ঠিক আছে? এখানে আর কোনো চিন্তার কারণই নাই। আচ্ছা, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা ভদ্রলোকই হয়ে পড়েছে হাত জোহাত, একটু বুঝাই দেন। সাজ্জাদ যে কথাটা প্রশ্নটা করেছে। সাজ্জাদ, আমাদের দেখতে হবে যে এই উক্তিটা অপু দুর্গার বাবা কখন করে, মানে সর্বজয়ার হাসব্যান্ড। চাষারা যেভাবে কৃষিকাজের মধ্য দিয়ে অনেক টাকা পয়সা উপার্জন করছে, এটাকে উল্লেখ করে তিনি বলছেন আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা। লক্ষ্মী বাঁধা বলতে এখানে যেহেতু ওরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু, তো সেই হিসেবে বলছে যে মা লক্ষ্মীর আশীর্বাদ যেন তাদের ঘরেই, ওখানেই সকল ভালো কিছু হচ্ছে। আর ভদ্রলোকেরই হয়ে পড়েছে, মানে ভদ্রলোকের ঘরেই হয়ে পড়েছে হাত মানে হচ্ছে ভাতের অভাব। এটাই বুঝেছে হাত জোহাত মানে বরং ভদ্রলোকের ঘরে খাবার জোটে না, চাষাদের ঘরেই আজকাল অনেক ভালো কিছু। এই কথা কেন বলছে? কারণ মানুষ চাষাদেরকে ছোট করে দেখে। এখন তো আমাদের দেশে কিছু ইনফ্লুয়েন্সার কেমন মনে হয় যে আগাটুকুরা থাপড়ায় কামলাল করে দেওয়া দরকার। তারা এটাকে গালি হিসেবে ব্যবহার করে, কামলা, চাষা। আমি তো বললাম যে আমার মনে হয় এই ইনফ্লুয়েন্সারদেরকে ধরে লাইন বেঁধে জালি ব্যাট দিয়ে বেধড়ক মাইর দেওয়া দরকার। কারণ কি শিখাচ্ছিস তুই এটা? কামলা মানে এই বেটা চাষা মানে? তুই যে ভাত খাস, তোর পেটে ভাত আয় কই থেকে? তোর ভাত কে দেয় তোরে? ওই কৃষককে যে তুমি এভাবে বলছো যে চাষা, কামলা, তুমি কে? তুমি কোন নবাব, মানে তুমি কোন ইউএস এর প্রেসিডেন্ট তুমি? তো এই চাষাদেরকে ছোট করে দেখার একটা প্রবণতা আগে থেকেই আমাদের ছিল। কিন্তু যদি ভুলে যাচ্ছ, তোমার যে পাতে ভাতটা ঢুকেছে, চাষা যদি চাষ না করতো, তোমার ভাত খাওয়া লাগতো না, তোমার ছাই খেয়ে থাকতে দিত। হুম। সাফওয়ানকে আমি উত্তরটা দিচ্ছি, ভাইয়া পরীক্ষা এত সুন্দর করে বাংলা লিখতে পারি না, সুন্দর ভাষায় বাংলা লেখার জন্য কি করতে হবে? সুন্দর ভাষায় বাংলা লিখতে হবে না সাফওয়ান, তুমি সিম্পল বাংলায় লিখে দিবা, সৃজনশীলের ফরম্যাট মেইনটেইন করবা, সময় মতো লিখবা, দ্যাটস ইট। আর কিছু সুন্দর বাংলা লেখার কোনো প্রয়োজন নেই। সাফওয়ান তোকে ব্লক করলাম, মেসেজ অনেকবার পাঠিয়েছো দেখে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, গঙ্গা যমুনা বলতে এখানে একটা খেলার কথা বুঝিয়েছে মিম। হ্যাঁ। জানো সৃজনশীল কিভাবে ১০ পেতে হবে? এটা আমি বলব। ঠিক আছে? এটা আমি এখন বলব। সেনাবাহিনী নিয়ে প্রশ্ন এখানে কেন বাবা? সেনাবাহিনীর মাইর খাইলে ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী আমাদের সবার ধরে, মানে এদের হচ্ছে গণ আন্দোলন না দিলে ঠিক হবে না আসলে। আমি চ্যাটটা পজ করে দিলাম। যেমন আমি আমার একটা ভাইকে চিনি আর কি, চিন্তা বলবো না। ভাই খুব পছন্দের মানুষ। মানে আমরা তো দাড়ি টুপি দেখলেই আমাদের দেশের মানুষ খুব বাজে কমেন্ট করে অনেক ক্ষেত্রে। এটা খুব খারাপ একটা অভ্যাস। তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, বাইরে পিএইচডি করে আসছে আমেরিকা থেকে। সরি, পিএইচডি মাস্টার্স করেছে, পুস্কর শিখে। তো যাই হোক, তো উনি এটা করতো এই কাজটা। উনি হচ্ছে তোমার দেখা যেত যে ওই গভর্নমেন্ট অফিসে, তো ধরো অনেক কিছু নিয়ে ঘুরায়। বাংলাদেশের সরকারি অফিসে এই জটিলতাগুলো থাকে। একটা কাজ করতে গেলে ধরো এই টেবিলে দিতে বলবো, ওই টেবিলে দিতে বলবো, সেটা মানে সিস্টেমেটিক করাপশন আরকি, একটা দুর্নীতি, একটা সিস্টেমেটিক একটা দুর্নীতি। সো তিনি বলতেন না, আমি বলে ঘুরে করবো কাজটা। তো উনি যেটা বলতো যে উনি যে কাজটা করতো, যদি তারপরেও দেখা যেত যে না, জোর করে ঘুষ দিল, তখন এই জায়গায় তাকে খুব বাজে কিছু অভিশাপ দিয়ে আসতো। এটা কেন? এটা হচ্ছে মানুষের মধ্যে কিছু মেন্টাল প্রেশার সৃষ্টি করে। বুঝছো? তখন কিন্তু ভরকে যাবে, খাস করে অভিশাপ দিয়ে দিল। তো যাই হোক, যেহেতু বিশ্বাসী, এরা ঘুষ খাচ্ছে, নামাজ রোজা করে তার পাশাপাশি ঘুষ খায়। এই তাড়াতাড়ি দেন, নামাজ পড়তে যাবো না। এরকম রোজা মাসে ঘুষ খায় না, এরকম। তো ধরো এটা তো মানসিকভাবে প্রেশার সৃষ্টি করে। এখন তুমি যদি চুরি করো, তোমার মন তো সবার আগে যাবে ভাই তুমি চোর। তুমি তো নিজের কাছে যাবে তুমি চোর। এখন তুমি আমার সাথে অন্যায় করছো, আমি তোমার একটা অভিশাপ দিয়ে গেলাম যে তুই এটা হয়ে যাবে, হয়ে যাবে। এখন অভিশাপটা আমি মন থেকে দিলাম না দিলাম, অন্তত তাকে মানসিক প্রেশার সৃষ্টি করার জন্য দিলাম। আমাদেরকে সামাজিকভাবে কিছু জায়গায় আসলে অবস্থান নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ওকে। আমরা সৃজনশীলে চলে যাই। এই একটা সৃজনশীল যদি আমরা মন দিয়ে করি, আমাটির ভেপু রিলেটেড কোনো সৃজনশীল কেউ আটকাবে না। আমি এটা গ্যারান্টি দিতে পারি। চল দেখি। সিধু তার দরিদ্র পিতামাতার একমাত্র সন্তান, সে ভীষণ ডানপিটে এবং দুরন্ত। এতটুকুই বুঝে যায় যে দুর্গার সাথে তার কোনো তুলনা আছে না। দুর্গা অনেক দুষ্ট। সারাদিন গ্রামের ছেলেদের সাথে খেলাধুলা করে এবং বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। প্রকৃতি যেন তার একমাত্র আশ্রয়। কোন গাছের আম মিষ্টি, তার বাগানে কলা পাকলো বলে ইত্যাদি খবর তার চেয়ে কেউ ভালো জানে না, কারণ সে সারাদিন এখানে সেখানে ঘুরে এসব তথ্য সংগ্রহ করে। তাই এমন কাজকর্মে গ্রামের সবাই অতিষ্ঠ। অভিযোগ শুনতে শুনতে তার মায়ের কান ঝালাপালা হয়ে গেছে। তার মা তাই সবসময় সিধুর কর্মকাণ্ডে ভীষণ উদ্বিগ্ন থাকেন। গেল। হরিহর তার বাড়িতে কাজ করে। এখন আমি আবার প্রথম থেকে বলি কিভাবে আমরা সৃজনশীল প্রশ্ন লিখব। যত নম্বর তত প্যারা। এটা হচ্ছে আমাদের ১ নম্বর জ্ঞানমূলক প্রশ্ন, ক নম্বরটা। এটা আমরা ১ লাইনে লিখব। হরিহর কার বাড়িতে কাজ করে? হরিহর অন্নদা রায়ের বাড়িতে কাজ করে। ১ লাইনের চেয়ে ১ অক্ষর বেশি লিখব না। একে ১ পেয়ে যাব। শেষ। এরপরে আমার অনুধাবনমূলক। অনুধাবনমূলক আমি কতটুকু লিখব? অনুধাবনমূলক আমি লিখব আধা পৃষ্ঠা।
অনুধাবনমূলক আমি লিখবো আধা পৃষ্ঠা পুরো ক খ গ ঘ 4টা অ্যান্সার করতে সৃজনশীলে আমি টোটাল সময় নিব কতক্ষণ? টোটাল আমি সময় নিব 19 মিনিট। 19 মিনিট মানে 19 মিনিট। এর চেয়ে 1 বিন্দু বেশি সময় নিব না। কারণ এই সময়টা আমি বেশ হিসাব করে দিয়েছি। কারণ তোমার পরীক্ষার হলে পরিদর্শক আসতে পারে, ম্যাজিস্ট্রেট আসতে পারে, তোমার আরো অনেক কিছু হতে পারে। পানি খাওয়া দরকার পড়তে পারে, কলম চেঞ্জ করা লাগতে পারে, ওয়াশরুমে যাওয়া লাগতে পারে। সব বাফার টাইম হিসাব করে আমি এটা দিয়েছি। কখনোই তুমি এই কাজটা করবা না যে আমি এইটা 25 মিনিট সময় নিয়ে লিখি, পরেরটা থেকে 6 মিনিট মাইনাস করে 13 মিনিট লিখবো। ঘোড়ার ডিম হবে তাহলে। জীবনে ভালো মার্কস পাবা না। তোমার কাজ শেষ করে আসা। ভালো মতো শেষ করে আসা। তুমি প্রথম দুইটা সৃজনশীল লিখবা মণিমুক্তার মতো। আর পরের সৃজনশীল লিখবা তুমি একদম খুবই বিশ্রী করে, তাহলে তো কোনো লাভ হলো না দিন শেষে। তো 19 মিনিট সময় নিয়ে লিখবা এবং বাসায় তোমার নিজে প্র্যাকটিস করতে হবে। অন্যথায় জীবনে তুমি সৃজনশীল টাইম পরীক্ষা শেষ করে আসতে পারবে না। যদি বাসা থেকে প্র্যাকটিস করে না যাও। অন্তত প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল মাস্ট প্র্যাকটিস করে যেতেই হবে বাবা। এটার কোনো অল্টারনেটিভ নাই। যদি মনে হয় যে ভাই আমি শেষ করতে পারি না, আলোচনা করে লিখো। এবং আমি আমার যে শিক্ষার্থীদেরকে দেখেছি তারা জীবনে সৃজনশীল টাইম শেষ করতে পারতো না। আমি এদেরকে দিয়ে শিখতে গত 1-1.5 বছর ধরে ওই 19 মিনিট থিওরি এপ্লাই করে এসএসসিতে, এইচএসসিতেও শুধু তারা শেষ করে আসতে পারে, তারা শেষে তাদের হাতে 5-6 মিনিট সময় থাকে রিভিশন দেওয়ার জন্য এবং তারা আলহামদুলিল্লাহ বাংলায় পাস হয়। সো এটাই আমি তোকে বলে দিলাম রেজাল্টটা। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। সর্বজয়ার এই কথার কারণ কি? সংসারের দরিদ্রতার প্রভাবে সর্বজয়া এমন মন্তব্য করেছে। 1 নম্বর পেয়ে গেলাম। অনুধাবনমূলকে আমাদের প্রথমে এক লাইনে উত্তরটা দিয়ে দিতে হবে। যেমন ধরো আমার এমন হয়েছে যে ইচ্ছে করে বেরিয়ে যায়। সর্বজয়ার এই কথার কারণ কি? এখন এই কথার একটা অনেকগুলো কারণ আছে। আমি বলি ভাই এত কথা বলেন আপনি এক কথায় কোন কি কারণটা কি? আমি বলি আরে ভাই দরিদ্রতার জন্য। সে এমন এই কথাটা বলছে। শেষ। এই যে দরিদ্রতার জন্য এমন মন্তব্য করেছে। একে এক পেয়ে গেলাম। সৃজনশীলের নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেড। ভাগা নম্বর। তুমি যদি ভেতরে ফরম্যাট মেইনটেইন করে ঠিকঠাক লেখো, তোমার লেখার কোয়ালিটি যদি মধ্যম মানের হয়, তুমি অন্তত 70% মার্কস পাবা। কিন্তু তোমার যদি ভেতরে লেখার কোয়ালিটি ভালো কিন্তু ফরম্যাট মেইনটেইন করতেছ না, তুমি জীবনে পাস পাবা না। ফরম্যাট মেইনটেইন করাটা কি? যত নম্বর তত প্যারা। যেমন 2 নম্বর এটা আমরা 2 প্যারায় লিখব। প্রথমে এক লাইনে লিখলাম, এমন মন্তব্য করেছে। এবার এই কথাটা কি? বইয়ের ভাষায় একটু বড় করে লিখব। বইয়ের ভাষায়, উদ্দীপকের ভাষায় না। উদ্দীপকের কাজ আসবে অনেক পরে। সেটা আমরা বলছি কখন উদ্দীপক নিয়ে কথা আসবে। দরিদ্র হরিহর এই যে এখন যে দরিদ্রতার প্রভাবে সর্বজয়া বলেছে এক কথায়। এখন ভাই একটু ডিটেইলস করে কি হইছে? দরিদ্র হরিহর সর্বজয়ার সংসারে, দরিদ্র হরিহর সর্বজয়ার সংসারে মানে অপু দুর্গার বাবা মা অভাব বিত্ত সঙ্গী হয়ে থাকে। অন্যদার বাড়িতে গোমস্তার কাজ করে হরিহর মাত্র 8 টাকা পায়। এই টাকা দিয়ে তার সংসার চলে না। আচ্ছা, এটা যদি দাগিয়ে দিই যে এটা আবার জ্ঞানমূলক মানে গুরুত্বপূর্ণ যে হরিহর গোমস্তার কাজ করে কয় টাকা পায়? 8 টাকা পায়। এই টাকা দিয়ে তার সংসার চলে না বিধায় ধার দেনা করে চলতে হয়। অভাবের কারণে সন্তানদের জন্য ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করা যায় না। এমন সাংসারিক টানাপোড়েনে দুঃখ ও ক্ষোভে সর্বজয়া প্রশ্নোক্ত উক্তি করেছিল। একজন একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি তো এত সুন্দর করে বাংলা লিখতে পারি না, আমার কি হবে? আচ্ছা, এত সুন্দর করে বাংলা লেখার কোনো প্রয়োজন নাই। উদাহরণ দেওয়ার জন্য এভাবে দিয়েছি। তুই সিম্পল বাংলা লিখবা, ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। যেমন ধরো এমন সাংসারিক টানাপোড়েন দুঃখ ও ক্ষোভে সর্বজয়া প্রশ্ন উত্তর করেছিল। তুমি বলতে পারো যে দরিদ্রতার কারণে সংসারের দুঃখে এই কথাটি সর্বজয়া বলেছিল। শুদ্ধ কথাই তো বললাম, ভুল তো কিছু বললাম না। সিম্পল ভাষায় বললাম। তো তুমি যদি এভাবে অনেক সুন্দর বাংলায় লিখতে পারো তাহলে তো খুব ভালো। লিখতে না পারলে সমস্যা নাই। সমস্যা নাই। তুমি যেটা পারো ওভাবেই লিখো। ফুল মার্কস না পাও 90% মার্কস পাবা। চিন্তা নিও না। ইনশাআল্লাহ এ প্লাস পাবা। চিন্তা নিও না। 2 এ 2 পেয়ে গেলা। এভাবে এক। এবার ভালো নম্বর কিন্তু। এবার যাচ্ছি কোথায় গ নম্বর। মানে যেটা হলো আমাদের প্রয়োগমূলক। এটা আমরা কতটুকু লিখব? এটা আমরা লিখব 1 পৃষ্ঠা। উদ্দীপকের সিধু চরিত্রের সাথে আমাটির ভেপু গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে তা বর্ণনা করো। কোন চরিত্রের উত্তর দিবা। প্রয়োগমূলক হোক যেটাই হোক, দেখো সৃজনশীল প্রশ্নগুলো তো বিভিন্ন ভাগে বিভক্ত। যেমন জ্ঞানমূলক, এতে শুধু জ্ঞানমূলকই আছে। অনুধাবনমূলক, এতে আছে জ্ঞানমূলক প্লাস অনুধাবনমূলক। মানে 2টা প্যারা। প্রয়োগমূলক, এতে আছে জ্ঞানমূলকের প্যারা, অনুধাবনমূলকের প্যারা, প্রয়োগমূলকের প্যারা। তো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অর্থাৎ প্রথম 2টা প্যারা অলওয়েজ আমাদের মেমোরি থেকে লিখতে হয়। মানে এগুলো বইয়ের কথা হতে হয়, উদ্দীপকের কথা নয়। উদ্দীপক নিয়ে প্রথম কথা আসে আমাদের 3rd প্যারাতে। যে 3rd প্যারাটা কি? সেটা হলো আমার 3rd প্যারাটা হচ্ছে আমার প্রয়োগমূলকের প্যারা। এরা কিন্তু উদ্দীপক নিয়ে কোনো কথাবার্তা আসবে না। লিখলাম দুরন্তপনার দিক থেকে উদ্দীপকের সিধুর সাথে আমাটির ভেপু গল্পের 2টা চরিত্রই সাদৃশ্যপূর্ণ। ব্যাস 1 নম্বর পেয়ে গেলাম। এবার আমি এটাকে একটু বড় করে লিখব বইয়ের ভাষায়। আমাটির ভেপু গল্পে প্রকৃতি ঘনিষ্ঠ 2 ভাই বোনের আনন্দময় জীবনের আখ্যান। তুমি বলবে ভাইয়া আখ্যান এত কঠিন বাংলা শব্দ পাই না। তুমি দাও না, ওদের কাহিনী তুলে ধরা হয়েছে। সে আখ্যান কেন নাই? এই গল্পে দুর্গা গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠা চঞ্চল এক কিশোরী। দুর্গা বানানটাকে ভুল করবে না, হ্রস্ব উ দিয়ে। সে সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ায়, মায়ের বকুনি খেয়েও সে নিরস্ত হয় না, যার চঞ্চলতা প্রাণ স্ফূর্তি পরিচয় দেয়। তুমি বলতে পারবে ভাইয়া এত কঠিন বাংলা আমি লিখতে পারি না। বাদ দিয়ে দাও এই ধরনের লাইন। তুমি দেখো যে মায়ের বকুনি খেয়েও তার দুষ্টুমির কোনো কমতি নেই, বা মায়ের বকুনি খেয়েও তার চঞ্চলতা কমে না। তোমার দরকার নেই চঞ্চলতা প্রাণ স্ফূর্তি পরিচয় এই ধরনের লেখা। আর যদি দাও তাহলে কোনো সমস্যা নেই। গ্রামের অবারিত প্রকৃতিতে ঘুরে বেড়াতেই তার আনন্দ, কেননা তার কৌতূহলী মন বিপুল প্রকৃতিতেই নিবিষ্ট। গেল। উদ্দীপকের সিধু ভীষণ ডান পিটে। এই দেখো এটা হচ্ছে আমার 3rd প্যারা। আমি কিন্তু এই জ্ঞানমূলকের প্যারা শেষ করেছি, অনুধাবনমূলকের প্যারা শেষ করেছি। অর্থাৎ আমি কিন্তু 3 এর মধ্যে 2 নম্বর পেয়ে গেছি। এবার আমার 3 নম্বর এবং এটা হচ্ছে আমার প্রয়োগমূলকের প্যারা। প্রয়োগমূলকে যে আমরা উদ্দীপকের সাথে মূল গল্পের বা কবিতা বা প্রবন্ধের একটা তুলনা দিই। উদ্দীপকের সিধু ভীষণ ডান পিটে। সারাক্ষণ নদীর তীরে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোই তার প্রধান কাজ। প্রতিবেশী বাগানের পাকা কলা আম প্রায় সে খেয়ে ফেলে। প্রতিবেশীদের অভিযোগের অন্ত নেই। তুমি বলো অন্ত নেই। তুমি দেখো যে তাদের অভিযোগের শেষ নেই, অন্ত আর শেষ একই কথা প্রতিশব্দ। তাই তার সারাক্ষণ ভীষণ উদ্বিগ্ন থাকেন। আমাদের ভেপু গল্পেও এমন দুরন্ত চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় দুর্গা চরিত্রে। সে সারাক্ষণ গ্রামের নানান বাগানে আম গাছ, জাম গাছ তলায় ঘুরে বেড়ায়, আম জাম পায় যা কুড়িয়ে এনে খায়। তার মানে বাড়িতে না পেয়ে প্রায় বকাঝকা করেন, অনেক উদ্বিগ্ন থাকেন। তাই দুরন্তপনার দিক থেকে উদ্দীপকের সিধু আর আমাটির ভেপু গল্পের দুর্গা চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। আরো 1 পেয়ে গেলাম। তাহলে 1 যোগ 1 যোগ 1। প্রথমে একটি জ্ঞানমূলক এক কথায় উত্তর, পরে একটি অনুধাবনমূলক বইয়ের ভাষায় একটু বড় করে, 3rd একটি প্রয়োগমূলক উদ্দীপকের সাথে মূল গল্পের তুলনা। এবার আমরা যাবো ঘতে। ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা যখন তোমরা উত্তর করো তোমরা ঠাস করে একটা মতামত দিয়ে দাও। ঠাস করে মতামত দিয়ে দাও যাবে না, এটাকে ভেবে নিতে হবে যে আমার কথা কি ঠিক আছে, আমার চিন্তা কি ঠিক আছে। যেমন এখানে কথা বলছি, তুই কি মনে করো উদ্দীপকের সিধুর মা আমাটির ভেপু গল্পের সর্বজয়ার মতো পল্লী মায়ের শাশ্বত রূপ হতে পেরেছে? আমি তোমাদের কাছে অ্যানসার জানতে চাচ্ছি, আমি একটা রিজন দিয়েছি। তোমরা ইয়েস অথবা নো বলো, ঠিক আছে? যদি মনে করো যে তুমি এই হতে পেরেছে তাহলে বলো ইয়েস, আর যদি মনে করো যে হতে পারেনি তাহলে লিখো নো। একটা রিজন কইছি, ফার্স্ট আমি দেখতে চাই, তোমাদের চিন্তা ভাবনা এটা দেখতে চাই। আমি কথা বলছি, লিখো। হ্যাঁ, আচ্ছা কেউ বলছে ইয়েস, কেউ বলছে নো, কেউ বলছে ইয়েস। আচ্ছা আমি এটা কতটুকু লিখবো? লিখবো তোমরা 1.5 পৃষ্ঠা। লিখবা তোমরা 1.5 পৃষ্ঠা। নো বলছে, ইয়েস বলছে। আচ্ছা, তো এটা একটা প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এখনো সৃজনশীল প্রশ্ন, আমি এটা বলতে দিয়েছি, ঠিকঠাক এখনো সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারে না, বা এখন তারা অনেক কিছুই তাদের আর এই আজকের ক্লাসটা পরে এই সমস্যা কখনোই হবে না। আজকের ক্লাসটা হোক তোমাদের জন্য সেই আলটিমেট সলিউশন, যেটা দেখলে তোমার তুমি কি মনে করো উদ্দীপনা করে চলে ঠিক দুর্গা। আমাদের ভেপু গল্পে সর্বজয়া দরিদ্র ব্রাহ্মণ হরিহরের স্ত্রী। হরিহর অভাবের সংসারে কষ্ট করে কোনো মতে তার দিন চলে। ধারের টাকা ফেরত দিতে বলে ফেরত দিতে না পারায় পাওনাদাররা বাড়িতে হানা দেয়, কথা শোনায়, তবুও হাল ছাড়ে না সর্বজয়া। সন্তানদের মুখ চেয়ে কঠিন হাতে সংসারের হাল ধরে সে। সন্তান অপু ও দুর্গার শৈশবের দুরন্তপনা নিয়েও সর্বজয়া উদ্বিগ্ন। সন্তানদের অপরাধে প্রয়োজন মাফিক তাদের শাসনও করে সে। মানে তার যে মায়ের চরিত্রটা সেটার কথা বললাম, সবই কিন্তু বইয়ের আলোকে। উদ্দীপকের সিধু নিয়ে কিন্তু কোনো কথা এখনো বলি নাই। বলবো 3rd প্যারাতে যে বলবো, অর্থাৎ প্রয়োগমূলকের প্যারাতে।
উদ্দীপকের সিধুর মা চরিত্রের মধ্যে আমরা বাঙালি পল্লী মায়ের শাশ্বত রূপ প্রত্যক্ষ করি না। কেন প্রত্যক্ষ করি না? তিনি তার ডান পিঠে সন্তানের ব্যাপারে অভিযোগ সূত্রে অস্থির। শুধু কারো কাছে রাম, কারো বাগানের কলা সংগ্রহ করে নিয়ে আসে। তাই তাকে নিয়ে সারাদিন তার উদ্বিগ্ন থাকে। কিন্তু উদ্দীপকে সিধুর মা তাকে কোনো শাসন করেন না। আমাদের এই ভূগোলের সর্বজয়ের মধ্যে শাশ্বত গ্রাম্য মায়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এই কথাটা একটু বুঝতে হবে। শাশ্বত গ্রাম্য মা বলতে কি বোঝাচ্ছে? তুমি ধরে রাখো 90% জানো তোমার এই প্রশ্নটাই আসবে। শাশ্বত গ্রাম্য মা থেকে অজস্রবার প্রশ্ন এসেছে। শাশ্বত গ্রাম্য মা বলতে বোঝায় যে গ্রামের একটা মায়ের আচরণ কেমন? ধরো ঢাকার একটা খুব ধনী মায়ের আচরণ যেমন, ধরলাম ছেলেটা ঢাকার একটা অনেক ধনাঢ্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ধরলাম সে গ্লেনরিচে পড়ে বা স্কলাস্টিকাতে পড়ে। তার মা ধরলাম একটা শিল্পপতি মানে পরিবারটা, তাদের ধরো মাসিক উপার্জন 20-25 লাখ টাকা। তারা ঘুরতে যখন তখন দেশের বাইরে চলে যায়। তারা থাকে গুলশানে, বনানীতে। এখন সেই মায়ের চরিত্রটা মানে সেই মা যেভাবে তার সন্তানকে ট্রিট করবেন, আর সর্বজয়ের মতো গ্রামীণ মাকে একইভাবে ট্রিট করবেন, একইভাবে ট্রিট করবেন না। তাই সর্বজয়ের মধ্য দিয়ে যেটা ফুটে উঠেছে যে সে একটা গ্রামীণ জীবনে মা যেভাবে সন্তানকে ট্রিট করে, মানে সন্তানকে প্রতিপালন করে, সেটা হচ্ছে আমরা দেখতে পাই কোথায়? সর্বজয়ার চরিত্রে। কিন্তু এটা আমরা সিধুর মায়ের চরিত্রে আসলে ওভাবে দেখতে পাই না। তারপর দেখি আমরা ওয়েট যে সর্বজয়া শত অভাবের মধ্যে সন্তানদেরকে আগলে রেখেছে, তাদের মুখে অন্ন তুলে দিতে তৎপর হয়েছে। তার চরিত্রে সন্তানের প্রতি স্নেহ মমতা আর সংসারের দারিদ্র্য সহ নানা বিষয় পরিলক্ষিত হলেও উদ্দীপকের মা চরিত্র আমরা কিছুই দেখতে পাই না। সিধুর মাকে কেবল সন্তানের জ্বালায় অতিষ্ঠ হতেই দেখা যায়। তিনি সারাদিন সন্তানের দুরন্তপনা নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু সন্তানকে প্রয়োজন মাফিক শাসন করার বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত। এই বিবেচনায় আমাদের ভীতু গল্পের সর্বজয়া বাঙালি মায়ের শাশ্বত রূপের ধারক। তাই বলা যায় উদ্দীপকের এই যে আমরা দেখো এভাবে যুক্তিগুলো দিলাম, তুমি এভাবে দিবা, তোমার মতো করে তোমার ভাষায় দিবা। বানায় বানায় আসলে দেওয়ার কিছু নাই। তুমি উদ্দীপক দেখতে পাচ্ছ, গল্পটা তুমি জানো, এটা মন করা দেওয়ার কিছু না। এবং শেষে অবশ্যই এরকম একটা লাইন অবশ্যই দিবা ঘতে। তাই বলা যায়। অতএব আমরা বলতে পারি, পরিশেষে আমরা বলতে পারি, উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উপসংহারে আমরা বলতে পারি, সবশেষে বলা যায়, এরকম নানা কথা বলে বলবা উদ্দীপকের সিধুর মা আমাদের ভীতু গল্পের সর্বজয়ের মতো পল্লী মায়ের শাশ্বত রূপ হতে পারেনি। Wait, গেল এটা। এটা কি? এটা হচ্ছে তোমাদের জন্য HW। তোমরা আমাকে দেখাতে হবে না। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। তোমরা চাইলে হচ্ছে গ্রুপে পোস্ট করতে পারো। গ্রুপে পোস্ট করলে আরো ভালো। কিন্তু বুঝতে তোমার তাই দিব দ্যাটস ইট। এই ধরনের প্রশ্ন দিলাম। এই আসবে না ফালতু প্রশ্ন এগুলো। কুন্তিপুত্রের মধ্যে রচিত উপন্যাস আরণ্যক। আমি যেটা পড়ছি এই মুহূর্তে, দুর্গার বুক রাঙা হয়ে উঠলো কেন? রৌদ্রের তাপে। এগুলো সবই জ্ঞানমূলক। কৃষক কন্যা, জমিরনের মাথা চুল রুক্ষ, জমিরনের অনুচ্ছেদ। আচ্ছা দুর্গা। আচ্ছা এটা তোমরা চাইলে দেখে নিও, অল্প কিছু জ্ঞানমূলক আছে। শিখো, অ্যাপে অনেক প্রশ্ন আছে। সো এই তো। আচ্ছা আমি এবার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চলে যাবো। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে যা যা পড়ালাম তোমরা কি ঠিকঠাক বুঝতে পারলা? আমি তো চ্যাপ্টার রিভিউ করছি। চ্যাপ্টার রিভিউ করেছি। তো যা পড়িয়েছি ঠিকঠাক বুঝতে পেরেছো তোমরা? বলো তো। আমি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চলে যাচ্ছি এখন। আমি কম বুঝি। ছিল লেটস লেখা শিখেছেন যে আমি শিখর পড়ি, লেখা ভেতরে ঠিক থাকে। জ্ঞানমূলক আসলে ম্যাডাম যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা একটু পড়বো এখন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমাদের একই প্রশ্ন আসে, সেটা হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদারতা ছিল, মানবিকতা ছিল, সেগুলো নিয়েই হচ্ছে শুধু প্রশ্ন এসে থাকে, অন্য কোনো কিছু নিয়ে প্রশ্ন আসে না। এটা মরু ভাস্কর যে গ্রন্থটা আছে মোহাম্মদ ওয়াজেদ আলীর, ওই গ্রন্থটা থেকে নেওয়া হয়েছে এবং এই প্রবন্ধটা বেশ গুরুত্বপূর্ণ। এটা থেকে বোর্ডে অনেকবার পরীক্ষা এসেছে। তো বোর্ডে অনেকবার প্রশ্ন এসেছে। দেখো এখানে শুধু একটা বিষয়কে গুরুত্ব আরোপ করলে হয়। এখানে কয়েকটা অ্যাঙ্গেল আছে যেটা থেকে বোর্ড এক্সাম এসেছে। সিলেট বরিশাল বোর্ডে বেশ কয়েকবার এসেছে যে তোমার বিধর্মীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন আচরণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে ধর্মপ্রচার করতে যান, তায়েফ হচ্ছে একটা সিটি, এই শহরটা কোথায়? সৌদি আরবে। সো তায়েফে যখন তিনি ধর্মপ্রচার করতে যান, তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তারা তাকে এমনভাবে আঘাত করে, পাথর ছুঁড়ে মারে যে রক্ত পড়তে তার পা, তার জুতাটা তিনি খুলতে পারছিলেন না। রক্ত তো আঠালো, সরি মানে রক্ত তো মানে যখন শুকায় যায় চটচট লেগে যায় এরকম। তো তিনি জুতাটা খুলতে পারছিলেন না। মনে হচ্ছে জুতাটা তার পায়ের সাথে লেগে আছে। সো এটা হয়েছে তার। এটা হয়েছে। তো এটা তিনি মানে বিধর্মীদের আচরণ থেকে এটা নিয়ে আসলে খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ঘুরে ফিরে প্রশ্ন আসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবিক গুণাবলীগুলো আছে সেগুলো নিয়ে। আমি এখন বলি, এটা মন দিয়ে শোনো। প্রথমত হচ্ছে তিনি ক্ষমতা ছিল তার অনেক, তিনি দেখতে অনেক সুদর্শন ছিলেন। তিনি আরবের সবচেয়ে উঁচু বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। সবকিছু সত্ত্বেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। মানে সাধারণ হয়েও যে সাধারণ থেকেও যে কতটা অসাধারণ হওয়া যায় এটা উনাকে দেখে শেখা রয়েছে। যখন উনাকে এভাবে নির্যাতিত হতে হয়েছে তখন অনেকের মনে এমন প্রশ্ন জেগেছে যে তিনি কেন অভিশাপ দিয়ে সব ধ্বংস করে দিচ্ছেন না? এখানে আসলে আমাদের মতো ৮-১০টা সাধারণ মানুষের সঙ্গে উনার পার্থক্য। তিনি বলেছেন যে আমাকে ধ্বংসের জন্য পৃথিবীতে পাঠায়নি এবং শান্তির বাণী প্রচার করার জন্যই পাঠিয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো। এদের জ্ঞান নাই দেখে এরা মূর্খ থেকে আমার সাথে এমন করতেছে। এদের যদি জ্ঞান থাকতো এরা আমার সাথে এমন করতো না। ঠিক আছে? এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো। তো এইভাবে হচ্ছে তিনি বলেছেন তখন। তো আমি এটা বললাম কেন বা এই বিষয়গুলো আমি উল্লেখ করছি কারণ এই আঙ্গিকেই প্রশ্নগুলো এসে থাকে এবং যারা তার সঙ্গে অন্যায় করেছেন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের কাছে মনে হয় কি যেমন আমাদের দেশে ধরো আমরা তো আসলে কেমন জাতি না, আমরা আসলে দাস ছিলাম তো অনেক বছর। আমাদের মধ্যে কিছু এরকম কিছু একটু ফকিন্নির বাচ্চা আচরণ আছে আমাদের মধ্যে। ধরো ভাবে যে হয়তোবা আমি মিলিটারি অফিসার হলে বা আমি আমার পোলা বিসিএস ক্যাডার হইলে বা রাজনীতিবিদ রঙের দেখাই দিই, মরে মারুম, অনেক ঘুষি মারুম, এরকম করব, ভাই বলতে পারবো, উস্তাদি এগুলো ভাবে। কিন্তু দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অনেকে কল্লা নামায় ফেলতে পারতেন। কিন্তু তিনি নামান নাই, তিনি ক্ষমা করছেন। তাহলে এটার মধ্য দিয়ে কি হয়? দেখো ব্যাটল ফিল্ডে গিয়ে যুদ্ধ জয় করার চেয়েও বড় যুদ্ধ হলো যে মনের যুদ্ধে জয়ী হয়। তোমার কাছে তোমার ইচ্ছা করছে যে তুমি এখন মেসেঞ্জারটা চালাবা, WhatsAppটা চালাবা বা তোমার ইচ্ছা করছে তুমি এখন পর্নোগ্রাফি দেখবা। কিন্তু তুমি এই টেম্পটেশনকে বাদ দিয়ে তুমি তোমার কাজে বসতে পারতেছো। এই যুদ্ধ জেতা অনেক কঠিন। ঠিক আছে? এই যুদ্ধ জেতা অনেক কঠিন। যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করা আরো সহজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন তার মানবিক গুণাবলীগুলোর দ্বারা যে প্রকৃত মানুষ কেমন হয়, প্রকৃত শাসক কেমন হয়। হযরত ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় বলতে মানুষের যা করা উচিত, যে ধরনের আচরণ সেটাই তিনি তার চরিত্রের মধ্য দিয়ে, তার আদর্শের মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছেন। তিনি অনেক ঐশ্বর্য মানে ধন সম্পদ, ক্ষমতা, মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। ক্ষমতা, মহত্ব, প্রেম, দয়া এগুলো হচ্ছে তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে অন্যতম প্রধান। তার সাধনা, ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণ করার মতো। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য বা কমানোর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোককে শান্ত করেন। যদিও এগুলো থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসে না, তাহলে এই প্রবন্ধটা শুরু হয় এভাবে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক ইমোশনাল হয়ে পড়েন এবং মানুষজন আসলে এটা মেনে নিতে পারছিলেন না যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। কিন্তু তার ভালো গুণগুলোকে বর্ণনা করার মধ্যে দিয়ে সিন্স আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অনেক বেশি বিচক্ষণ একজন মানুষ, তাই তিনি আবেগকে পাশ কাটিয়ে যুক্তিকে প্রতিষ্ঠা করে মানুষকে শান্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধটা মূলত আমাদেরকে নৈতিক, সৎ এবং মানবিক হওয়ার শিক্ষা দেয়। তোমরা একটু এই এটা দেখো সৃজনশীলটা উদ্দীপকটা পড়তে থাকা বলতেছি। ফাহিম একটু যে রং চা দিতে বলো বিশ্বম্বর ভাই। দিছি আবার
একদা রাতে তিনি দেখলেন তার ঘরে একজন অপরিচিত লোক ঢুকেছে। মুহসিন বললেন, "কে তুমি? আমার ঘরে কেন প্রবেশ করেছো?" লোকটি সভয়ে বলল, "আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই।" মুহসিনের দয়া হলো, তিনি লোকটিকে কিছু টাকা দিয়ে বিদায় করলেন। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন বিখ্যাত একজন দানবীর, অনেক দান খয়রাত তিনি করতেন। সাধারণত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দীপকগুলোতে কোনো একজন ভালো চরিত্রের মানুষের কথা আসে বা এমন কোনো নেতার কথা আসতে পারে যার চরিত্র ভালো নয়। তো তারপরে সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে কোনো একটা সম্পর্ক স্থাপন করে গ এবং ঘ নম্বর প্রশ্নটা এসে থাকে। সকলের মহাযাত্রা কার দিকে? ক নম্বর প্রশ্ন। সকলের মহাযাত্রা আল্লাহর দিকে। পেয়ে গেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের একজন হয়েও দুর্লভ কেন? বুঝিয়ে লিখো। প্রথমে এক কথায় উত্তর দিবা। হ্যাঁ। অনন্য মানবিক গুণাবলীর কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুর্লভ। এক পেয়ে গেলাম। এবার আমি কি করব? এটা কিন্তু বড় করে লিখব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সহনশীল এবং নিরহংকারী একজন মানুষ। অত্যাচারীকে তিনি কখনো অভিশাপ দেননি। বংশগৌরব এক মুহূর্তের জন্যও তার মাঝে স্থান পায়নি। কারণ তিনি কুরাইশ বংশে ছিলেন, ওখানকার শ্রেষ্ঠ বংশ। উদারতার ক্ষেত্রে তার জুড়ি নেই। সত্য সাধনায় তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল, অথচ করুণায় ছিলেন কুসুম কোমল। এক কথায় বলা যায় ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, সাহস, অনুগ্রহ, আত্মবিশ্বাস সব মানবিক দিকের সমাহার। এরকম মানুষ পাওয়া কঠিন, তাই তিনি মানুষের একজন হয়েও দুর্লভ। আমরা কোমলতা এবং কঠোরতার এত সুন্দর সংমিশ্রণ উনার চরিত্র ছাড়া আর খুব একটা পৃথিবীতে দেখতে পাই না। কারণ আমাদের যারা কঠোর তারা দেখা যায় খুব কঠোর, আর যারা দেখা যায় কোমল তারা দেখা যায় এতটাই কোমল যে তাদের সামনে অন্যায় হলেও তারা কিছু করতে পারে না। সো উনি ছিলেন একদমই ভিন্ন এবং এই ধরনের মানুষ সত্যিই দুর্লভ। কারণ একই সাথে তার এমন কিছু ছিল যেগুলো পেলে মানুষজন বিগড়ে যায়। যেমন ধরো, যদি এটা একটা অফ টপিকের কথা, কমপক্ষে আমাদের কথা তোমাকে বলছিলাম। আমি জানি না তোমরা কয়জন মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবন নিয়ে জানো। ফ্রান্সে ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ভয়ঙ্কর অপচয়কারী ছিলেন। তিনি ধরো সবচেয়ে দামি মদটা ওখানে গিয়ে সে খাইতো। সে দামি দামি হোটেলে থাকতেন এবং সে প্রচুর টাকা নষ্ট করতো নানাভাবে। জীবনের শেষ দিকে সে চূড়ান্ত দরিদ্রতার মধ্যে পড়ে যায়। কলকাতা মেডিকেল কলেজে একটা বিনা চিকিৎসায় মরে তিনি এবং খুব দুঃখজনকভাবে তার মৃত্যুটা হয়। তো এটার একটা কারণ ছিল হচ্ছে যে তিনি তার জীবনে যে টাকা পয়সা মানে সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত যতটা সফল আর ব্যক্তি মাইকেল মধুসূদন দত্ত তার জীবনে ঠিক ততটাই ব্যর্থ বিফল একটা মানুষ। এর কারণ কি? এর কারণ হলো তার আ ফালতু জীবনাচার। এটাই। কারণ তার লাইফস্টাইলটা ছিল খুবই থার্ড ক্লাস লাইফস্টাইল ছিল। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের এরকম জীবনাচার থাকা উচিত না। তো ওটার ফল তিনি পেয়েছেন তার জীবনে। তো উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনের কর্মকাণ্ডে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে বর্ণনা করো। আমরা আবার চলে যাই। প্রথমে এক লাইন উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মহানুভবতার প্রতিফলন ঘটেছে। ১ পেয়ে গেলাম। কি ক্লিয়ার নাকি? কি বলো? অডিও না ভিডিও? আচ্ছা, এই তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ? ২০ বাজিয়ে ১৪ মিনিটে সম্পূর্ণ তো লিখতে হ্যাঁ, ভিডিও অডিও সবকিছু ক্লিয়ার? আর কি সমস্যা থাকলে ওটা বলো, কি সমস্যা? কি প্রবলেম? এটা লিখো। মূর্ছিত মানে কি? মূর্ছিত মানে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে এরকম আরকি। কোয়ালিটি লো এরকম বলতেছে এরকম প্রবলেম, ক্লিয়ার নাই, ঝাপসা। কি বলে? বিষয়টা কি ভালো হইছে ভাই? ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, ঘোলা, ঘোলা লাগছে। ১৯ মিনিট শেষ করতে এনিহাউ। না পারলে কিছু করার নাই। তাহলে এই ক্লাসে আসলে ছেড়ে দিতে হবে। সো কিভাবে তুমি শেষ করবে তুমি জানো? অনাড়ম্বরতা। আড়ম্বর মানে কি? আড়ম্বর মানে হচ্ছে অনেক জাঁকজমকপূর্ণ। অনাড়ম্বর মানে জাঁকজমকপূর্ণ না। এটাই। আচ্ছা, একটা পোস্ট করে দিয়েছি ভাই। ক্লাসে মনোযোগ দাও। ঝাপসা দেখা যাচ্ছে। তারপর ক্লাসটা করো, ক্লিয়ার হয়ে যাবে এখনই। আমার কথা শুনতে থাকো। আমার কথা শুনলে তাহলে চলবে। আমার কথা শুনলে তাহলে চ্যাট পোস্ট করে দিবে। আমার কথা শুনলে তাহলে চলবে। ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার এখন ক্লিয়ার। ওকে। মহানুভবতা হয়ে গেল। এবারে বইয়ের ভাষায় বল করে লিখি। মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলীর দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে। তিনি ছিলেন মানুষের অনুকরণীয় আদর্শ। মহানুভবতার অনন্য দৃষ্টান্ত। প্রেম ও দয়া তার গুণের মধ্যে প্রধান। তাকে যারা পদে পদে লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন করেছে তিনি তাদেরকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন। মানুষের প্রতি প্রেম ও পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ উন্মোচিত করেছিল হযরতের বিরাট মনুষ্যত্ব। পারবে? সুমহান প্রতিশোধ এটা মানে কি? অনেকের হচ্ছে প্রশ্ন আসে। এটা উদাহরণের প্রশ্ন আসে। দেখো, প্রতিশোধ সাধারণত মানুষ করে কি? এ চোখ নিছে আমি চোখ নিয়ে পালাই। এ রক্ত নিছে আমি রক্ত নিয়ে পালাই। কিন্তু উনার প্রতিশোধগুলো এমন ছিল না। উনার প্রতিশোধগুলো ছিল এমন যে ধরো মানে তোমাকে যে অপমান করেছে, তুমি যদি একটা সময় ধরো আল্টিমেটলি তোমার কাছেই ফিরে আসতে হলো কোনো না কোনো দরকারে। তুমি মহৎ মানুষের মতো তুমি তাকে হেল্প করলা। কিন্তু তার ভেতরে সে যে অনুশোচনার দহনে পুড়বে, তাকে ফাঁসি দিলেও সে এরকম কষ্ট পাইতো না। আল্টিমেটলি কিন্তু তুমি লুজার হও নাই। তোমাকে আল্লাহ সম্মানিতই করছে। ঠিক আছে? তো লুজার হইছে কি এখানে? লুজার হইছে হচ্ছে যে উল্টা তোমাকে অপমান করছে। সে নিজেই কিন্তু ওখানে লসটা কিন্তু তারই হলো, অন্য কারো না। উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনের ঘরে একজন চুরি করতে এলেন। তিনি তাকে চুরি করার কারণ জিজ্ঞেস করেন। লোকটি যখন বলে তিনি ধরে কিছু খায়নি, তখন হাজী মহসিন লোকটিকে কিছু টাকা দিয়ে বিদায় করেন। তিনি লোককে শাস্তি না দিয়ে এবং টাকা দিয়ে সাহায্য করেন। আমাদের প্রিয় নবী থেকে এমনভাবে যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, অবর্ণ নির্যাতনের শিকার হয়েছেন, প্রতিশোধের সুযোগ পেয়েও তাদেরকে তিনি অপরিসীম ভালোবাসা দিয়ে ক্ষমা করে দিয়েছেন। তাই মহানুভবতার দিকটি এখানে ফুটে উঠেছে। ১ যোগ ১ যোগ ১ ৩ পেয়ে গেলাম। কারণ যে লোকটা হাজী মোহাম্মদ মহসিনের ঘরে ঢুকেছে মানে সে একটা চোর। আর উনি জেগে দেখেছে মানে চোরটাকে ধরে ফেলতে মারধর করতে পারত। কিন্তু সেই কাজটা করেন নাই। এটাই আমরা এখানে দেখতে পাই মহানুভবতার উদাহরণ। উদ্দীপকে প্রতিফলিত দিকটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের সমগ্রতা ধারণে সক্ষম নয়। মন্তব্যের যথার্থতা বিচার করুন। এটা কিন্তু তোমাদের দীর্ঘ আমি এখন একটা রিজন করছি, তোমরা বলো। এটা কি আসলেই যথার্থতা ধারণে সক্ষম নাকি সক্ষম না? সক্ষম হইলে বলো ইয়েস, সক্ষম না হইলে লেখো নো। চ্যাটে লিখো, চ্যাট ওপেন করেছি। চ্যাট ওপেন করেছি, চ্যাটে লিখো। রাই শব্দের অর্থ হচ্ছে পথিক। আচ্ছা, নো তোমরা বলতেছো। হ্যাঁ, জেসমিন বলা যাবে। তিনি যে দয়াবান ছিলেন সেটাও বলা যাবে। এটাও হয় এখানে। বা ক্ষমাশীলতার কথা বলা যাবে। তোমরা বলতে সক্ষম। যথার্থ নয়, মন্তব্যটি যথার্থ। এবার আমি বিষয় এটা নিয়ে যাবো আরো একটা দিকে এখন দিয়ে যাই। তো উদ্দীপকের প্রতিফলিত দিকটি ধারণে সক্ষম নয়। তো আমি বললাম যে হ্যাঁ, এটা যথার্থ। কেন যথার্থ? দেখো, উত্তরে যাওয়ার আগে আমাদের কিছু যৌক্তিক বিষয় লক্ষ্য করতে হবে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে। এখানে কি নিয়ে কথা বলছে? এটা কিছুই না। ভাই আজমত মসজিদের বাসায় চোর ঢুকছে, ৩ দিন ধরে বেটা খাইতে পায় না। তাই ও চোরে না ধইরা মাইর ধর না করে টাকা দিয়ে দিছে। শেষ। তাইলে তো কত কিছু। উনার লিডারশিপ স্কিলের কথা বলা হয়েছে। উনি দেখতে অনেক সুন্দর ছিলেন, এটা বলা হয়েছে। উনি অনেক উচ্চ বংশে ছিলেন, এটা বলা হয়েছে। উনি কতটা ক্ষমাশীল ছিলেন। হ্যাঁ, ক্ষমাশীলতা মিলে এখানে। আর অন্যান্য জিনিসপত্র অনেক অত্যাচার করা হয়েছে শারীরিক, এটা সেটা নানা বিষয়। এগুলো কই? তার মৃত্যুর কথা বলা হয়েছে। তার মানে এটা কখনোই সমগ্র ধারণা সক্ষম নয়। পাগলও বুঝবে। ঠিক আছে? তোমাদের এই ভুলটা কখন হয়? যখন তুমি একটা ভুল অ্যান্সার দিয়ে ফেলো, তখন তুমি বলো সমগ্র ধারণা সক্ষম। শেষ। তুমি ৪ এর মধ্যে ম্যাক্সিমাম ১ পাবা বা ৪ এর মধ্যে তোমাকে ০ ও দিতে পারে। আমার মতে ০ দেওয়া উচিত। যদি তুমি যখন লিখবা যে মানে টিচার যদি খুব দয়াবান হয়ে থাকে তাহলে তিনি ১ দিতে পারেন তোমাকে। আমি টিচার জায়গায় থেকে ০ দিতাম। কারণ তুমি বুঝি ভুল করছো না। কি মার্কস দিব তোমাকে আমি? এবার বইয়ের ভাষায় বড় করে লিখি। মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত আলোচ্য প্রবন্ধে মানুষ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধুর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানুষের নিকট অনুকরণীয় আদর্শ হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন রূপায়িত করে গিয়েছেন। ক্ষমা, মহত্ত্ব, ত্যাগ, ক্ষুদ্রতা বোধ, সাধারণ জীবনযাপনে তিনি ছিলেন অনুপম আদর্শের প্রতীক। হয়ে গেল।
উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিন নামে একজন রাতে ঘুমানোর সময় আবিষ্কার করেন তার ঘরে চোর ঢুকেছে। পরের দিন চোরের কাছে প্রশ্ন করে জানতে পারেন 3 দিন ধরে খায় না, এটা না কিছু টাকা দিচ্ছে। এরা একইভাবে রাসূলুল্লাহ জীবনের সাথে মিলে। কিন্তু আমরা পুরা এখানে দেখতে পাই প্রবন্ধে যে ত্যাগ, প্রেম, সাধুতা আর অনেক কিছু উল্লেখ রয়েছে। উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনের দানশীলতা, মানবতা ছাড়া কোনো কিছু উল্লেখ নাই। তাই সার্বিক বিচারে বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। দেখো যে তাই সার্বিক বিচারে বলা যায়, সুতরাং সবশেষে আমরা বলতে পারি উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় এগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, তোমরা অনেকে একটা শব্দ লেখা আমি দেখছি, উপরোক্ত আলোচনা। উপরোক্ত, উপরোক্ত বলতে কোনো বাংলা শব্দ নেই, হ্যাঁ? এই শব্দটা হচ্ছে উপযুক্ত। উপযুক্ত, উপরোক্ত বলতে কোনো শব্দ নেই। এটা হচ্ছে উপযুক্ত বা উপযুক্ত, কিন্তু উপযুক্ত বা উপযুক্ত, কিন্তু উপরোক্ত বলতে কোনো শব্দ নেই। সো এটা হচ্ছে এইচডব্লিউ, এটা তোমরা প্র্যাকটিস করবা। আমরা চলে যাই আমাদের থার্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের বনফুলের নিম গাছ, বনজাত মুখোপাধ্যায়। ঠিক আছে? এখানে একটা জিনিস দেখবো, আমরা খুব একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে বনফুল কিন্তু পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। বনফুল পেশায় ছিলেন একজন ডাক্তার। ঠিক আছে? তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি, যেটা হচ্ছে এখনকার দিনের এমবিবিএস, এটা তিনি পাস করেন। আর বনফুলের এই গল্পটা একটা, আমরা এই গল্পটা একটু জিস্টটা বলে নেওয়া উচিত, তারপরে আসলে তোমাদেরকে আমার মূল কথায় যাওয়া উচিত। ঠিক আছে? বনফুলের এই গল্পটা মাত্র 29টা বাক্যে সমাপ্ত হয়েছে। গল্পের শেষ লাইনটা হচ্ছে পাঠকের জন্য চমক, বা এটাকে বলা যেতে পারে ম্যাজিক লাইন। গল্পের শেষ লাইনটা হচ্ছে পাঠকের জন্য চমক, বা এটাকে আমরা বলতে পারি ম্যাজিক লাইন। এরকম প্রশ্ন এর আগে এসেছে যে এই গল্পের ম্যাজিক লাইন কোনটা? শেষ লাইনটা কি? চলো দেখি তো আমরা। শেষ লাইন হচ্ছে এটা, যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। দেখো, নিম গাছ হচ্ছে এমন একটা গাছ যেটা ঔষধি গাছ, নানা উপকারে আসে। এর ছাল, বাকল, পাতা থেকে শুরু করে সবকিছু, নানা রকম রোগে, চর্ম রোগ থেকে শুরু করে অন্যান্য রোগে কবিরাজ এটাকে ওষুধ বানায়, এবং এই হাওয়াটা ভালো। তাই বিজ্ঞরা বলে যে এই গাছটা থাকলে কেটো না। কিন্তু এর পাশাপাশি গাছটার আবার কেউ যত্ন নেয় না। গাছটা পড়ে থাকে, ময়লা টলার মধ্যে জন্মায় এরকম। যে গাছটা যেটা উপকার করছে, উপকারটা সবাই ঠিকই বুঝে নেয়, কিন্তু গাছটাকে প্রতিদানে কোনো কিছু দেওয়া হয় না। তো একদিন একটা কবি আসেন, সেই কবিটা মুগ্ধ হয়ে এই গাছটার দিকে চেয়ে থাকেন, এবং তিনি এই গাছটার প্রতি ভালোবাসায় বা গাছটার সৌন্দর্যে, গাছটা যত ভালো, এটা খুব ভালো লাগে। কিন্তু তিনি কোনো ফল লাভের আশায় বা কোনো সুবিধা ভোগের আশায় আসলে গাছটার দিকে এভাবে দৃষ্টি দেন না, বরং তিনি গাছটাকে ভালো লাগে বলেই তিনি এই দৃষ্টিটা দেন। কিন্তু দিন শেষে হয় কি যে যখন গাছের প্রতি তিনি এভাবে দৃষ্টি দেন, গাছটা যদি ইচ্ছে করে তার সাথে চলে যেতে পারে না। কারণ গাছটার শিকড় অনেক নিচে চলে গেছে। এবং এই শেষ লাইনটা তখন আসে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। কারণ এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ মানে কি, যে হচ্ছে ঘরের কাজে খুবই পরিপক্ক, ঘরের কাজে খুবই দক্ষ। আমাদের গ্রামের বাড়িগুলোতে যেটা হয়, গৃহকর্ম নিপুণা মানে কাজকর্মে খুবই দক্ষ লক্ষ্মী বউটা, সে হচ্ছে ঘরের সবার সকল কাজে আসে, রান্না বান্না, সেবা শুশ্রূষা করা, সন্তান প্রতিপালন, নানা কিছু। কিন্তু দেখা যায় স্বামী ঘরে ফিরে তার সঙ্গেই দুর্ব্যবহার করে। শাশুড়ি কিংবা ননদ, ননাস, দেবর, ভাসুর তার সঙ্গেই দুর্ব্যবহার করে। তার সন্তানরা অনেক সময় তাকে বুঝতে চায় না। সবাই তার ঝালটাকে ঝাড়ে সেই বধূর উপর, কিন্তু নিজেরটা কেউ দেখতে চায় না। এই হয় কি, এই হয় হচ্ছে এই ইয়েটার কথা। এই হয় হচ্ছে আমাদের এই ওয়েট। এই হয় হচ্ছে আমাদের এই লক্ষ্মী বউটার দশা। ঠিক আছে? আবর্জনার স্তূপের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, এবং ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা, মানে যেমন চাইলেও সে ছেড়ে দিতে পারে না, নিম গাছটা যেমন চলে যেতে পারে না কোথাও, কারণ সে ওই সংসারে মায়াজালে আবদ্ধ হয়ে গেছে। তার হয়তো এখন স্বামীর সাথে সংসার হয়ে গেছে বেশ অনেক বছর। তারপরে তার সন্তানরা বড় হওয়া শুরু করেছে। চাইলেও সে পারে না এই ঘর সংসার ছেড়ে অন্য কোথাও চলে যেতে। কারণ বাস্তবতা এটাই। চলো আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করি ফার্স্টে। দেখো, এর পর উদ্দীপকটা। উদ্দীপক একটু পড়ো। ২টা কবিতা। সরি, প্রথমটা কবিতা, পরেরটা একটা তথ্য। বলাইকে, বলাই হচ্ছে একটা ক্যারেক্টার, মানে একটা মানুষের নাম। উদ্দীপক, শুরু কাজ শেষ হয় রাতে, প্রতিদিন এই তবু ছিন্ন করতে পারে না এই মায়াজাল। বুঝলাম, পুরো ওই বধূটার কাহিনীর মতো। ২ নম্বরটা, শিমুল গাছের চারা উপরে ফেললে বলাই ফুঁপিয়ে কেঁদেছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকি পারলে সে কষ্ট পেয়েছে। মানে বোঝা যাচ্ছে যে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের প্রতি তার একটা ভালোবাসা কাজ করে। যেটা আবার মিলে নিম গাছ গল্পের কবির সঙ্গে। চলো আমরা দেখি অ্যান্সার করে। নিমের হাওয়া ভালো থাকে না, এটা কারা বলে? এটা বিজ্ঞরা বলে। এটা হচ্ছে কিন্তু জ্ঞান বলে না, সরাসরি কবি গল্পের লাইন এটা। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছিল নীল আকাশ থেকে সবুজ সায়রে, বুঝিয়ে দেখো। আচ্ছা, সবুজ সায়র মানে কি? সায়র মানে হচ্ছে সমুদ্র। প্রশ্নোত্তরটি দ্বারা কবি নিম গাছের ফুলের সৌন্দর্যকে বুঝিয়েছেন। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমি একটু বলি, ওটাকে নিজের ভাষায় লিখবা। তো এতই ভালো লেগেছে তার নিমের ফুলগুলোকে, মনে হয়েছে এগুলো যেন সাধারণ কোনো ফুল নয়, আকাশের নক্ষত্র। এবং সেগুলো নেমে এসেছিল সবুজ কোনো এক সমুদ্রে। সবুজ সমুদ্রটা কি? সবুজ সমুদ্র হচ্ছে পাতাগুলোকে তার মনে হয়েছে সমুদ্রের মতো। তাই তিনি বলেছেন সবুজ সায়র। উদ্দীপক একে, নিম গাছ গল্পে যে দিকটি ফুটে উঠেছে, যে নতুন থেকে পান কষলেই এই বকাঝকাগুলো আর কি। পরিবারের অবিরাম কাজ করে যাওয়ার পরও প্রতিদিন অনাদর জটার দিকটি উদ্দীপক একে ফুটে উঠেছে, হ্যাঁ। নিম গাছ গল্পের প্রতিদিন আমাদের সংসারে গৃহবধূ যেটা সেটা তার অনেক অবদান থাকে, সারাদিন সে পায় না। এরপরে উদ্দীপক, বলের ক্ষেত্রে কিন্তু তাই। দেখো, গাছের বলাই এবং নিম গাছ গল্পে কবি উদ্ভিদপ্রেমী হয়, উদ্ভিদের ভালো মন্দ বিষয়ে সচেতন। একজন যেখানে গাছের স্বাভাবিক সৌন্দর্য বিবাহিত, অন্যজন তখন গাছের দুঃখ কষ্ট ভাগ। আমরা বলতে পারি যে প্রশ্ন মন্তব্য যথার্থ। তো তোমরা একটু কনসেন্ট্রেশন দিতে পারবে না? আমরা একটু বড় সড়ো একটা ব্রেক, বড় সড়ো কি আর ধরো, আমরা সোয়া 8টার দিকে আসতেছি। তোমরা অনেকে ঘুমাই যেতে পারো, চোখে মুখে পানি দাও, হ্যাঁ। অনেকের চোখে ঘুম ঘুম চলে আসতেছে বলে আমার কাছে মনে হয়। সো তোমরা একটু চোখে মুখে পানি দাও, কিছু খাবার হলে খেয়ে নাও। তারপরে আমরা শুরু করছি আমাদের ক্লাস সেই দিন এই মাঠ থেকে। সো সবার সাথে দেখা হচ্ছে ঠিক সোয়া 8টার সময়। শেষ হইতে হবে আমাদের। সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ। তো জীবনানন্দের যেমন উনার হচ্ছে মা ছিলেন একজন স্বভাব কবি। কি প্রশ্ন সেটা? সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ জীবনানন্দের একটা কবিতা। জীবনানন্দ দাশের কবি পরিচিতিটা ভালো করে পড়ে নিবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো জীবনানন্দ দাশের কবি পরিচিতি থেকে কি প্রশ্ন সেটা নিয়ে একটু কথা বলি অল্প করে, তারপরে সেই দিন এই মাঠটা একটু পড়াই আমি। তারপরে সৃজনশীল দেখাই। তো জীবনানন্দের যেমন উনার হচ্ছে মা ছিলেন একজন স্বভাব কবি, তাই উনার মায়ের নামটা এগুলো একটু গুরুত্বপূর্ণ। কুসুম কুমারী দাস। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে জীবনানন্দ দাশ তার যে গল্প গ্রন্থগুলো, তার তার যে প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস, কাব্যগ্রন্থ সবই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর নামগুলো আমাদের জানা। পঞ্চাঙ্গি অর্থ শোভন। সো আমরা যেহেতু হাতে খুব বেশি সময় নাই, আমরা চলে যাই সরাসরি সেই দিন এই মাঠ থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসে সেগুলোতে। সেই দিন এই মাঠ থেকে বাস্তবিক অর্থে সৃজনশীল প্রশ্ন কমই আসে। এরকম একটা সৃজনশীল প্রশ্ন আসে না। এটা হচ্ছে প্রথম কথা। তাই আমি এখানে একটু প্রথমে জিসটা বলে নিই। সেই দিন এই মাঠ কবিতাটা মূলত জীবনানন্দ দাশ যখন নিজে পৃথিবীতে থাকবেন না, তখন পৃথিবীতে তার স্বাভাবিক গতির মাঝে বহমান থাকবে এবং পৃথিবীর সকল কার্যক্রম যে স্বাভাবিকভাবেই চলতে থাকবে, এটা নিয়ে কথা বলেছেন। ধরো, আমি যেদিন থাকবো না পৃথিবীতে, বা তুমি যেদিন থাকবে না, মৃত্যু তো হবে, মৃত্যু অনিবার্য, সব মিথ্যে হলেও এই একটাই সত্য।
পৃথিবী থেকে সেদিন সূর্য উঠবে না? উঠবে। যা, যা হবার সবই স্বাভাবিকভাবেই হবে। তো এটাই হচ্ছে তিনি এখানে বলছেন। আর কিছু নয়। তো সেই দিন এই মাঠ কবিতায় আমরা চলো দেখি এখানে বাংলাদেশের কুমিল্লার ময়নামতীতে অবস্থিত বৌদ্ধবিহারটি প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন। বর্তমানে বৌদ্ধবিহারটির যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধবিহারের অবশিষ্টাংশ। এই বৌদ্ধবিহারকে ঘিরে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করে। বৌদ্ধবিহারটি আজ বিবর্ণ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। অথচ সেখানকার প্রকৃতি কতই অপরূপ। লালমাই পাহাড়ের বুকে শালবন কি মনোহর রূপ লাবণ্যই না মেলে ধরেছে। সময়ের ব্যবধানে বিহারটি ধ্বংসপ্রাপ্ত হলেও সেখানকার প্রকৃতি স্বমহিমায় উদ্ভাসিত। আসলে কোনো বিবর্তনী প্রকৃতির চিরায়ত রূপকে মলিন করতে পারে না। আমরা বুঝলাম কোনো বিবর্তনী প্রকৃতির যে চিরায়ত রূপ সেটা যেমন আছে তেমনই থাকবে। কি ছাই হয়ে গেছে? বেবিলন ছাই হয়ে গেছে। এক পেয়ে গেলাম। পৃথিবীর এসব গল্প বেঁচে যাবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? এক কথা উত্তর দিলাম। এই প্রশ্ন তো পংক্তি দ্বারা, পংক্তি মানে কবিতার লাইন। তুমি বলতে পারো প্রশ্ন লাইনটি দ্বারা কবি প্রকৃতির নিত্য ব্যস্ততার দিক থেকে উপস্থাপন করেছেন। এবার এটাকে আমি একটু কবিতার ভাষায় বলছি যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব চিরন্তন। কবি মনে করেন যে জীবন বা প্রকৃতির সেই সৌন্দর্যের গল্প পৃথিবীতে বেঁচে থাকবে চিরকাল। ব্যক্তি মানুষের মৃত্যুর পরেও মানুষের গড়া সভ্যতাও বিলীন হবে একদিন, আবার গড়ে উঠবে নতুন সভ্যতা। তাই কবি এর মধ্য দিয়ে তার ব্যক্তিগত ভাবনাটিকে এভাবেই প্রকাশ করেছেন। উদ্দীপকটি কিভাবে সেই দিন এই মাঠ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? চলো দেখি। এটা আমরা লিখব কতটুকু? ১ পৃষ্ঠা। মানবসৃষ্ট সভ্যতার ক্ষণস্থায়িত্বের বর্ণনার দিক থেকে উদ্দীপকটি সেই দিন এই মাঠ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। সেদিন এই কবিতায় কবি প্রকৃতির চিরপ্রবহমানতার পাশাপাশি মানুষের তৈরি সভ্যতার ক্ষণস্থায়িত্ব দেখাতে সচেষ্ট হয়েছেন। ব্যক্তির মৃত্যু হলেও প্রকৃতিতে তার তেমন কোনো প্রভাব পড়ে না। প্রকৃতি সর্বদা তার আপন কর্মে ব্যস্ত থাকে। এশিরীয় ও ব্যাবিলনীয় নামক দুটো বিখ্যাত সভ্যতা এই কালের গর্ভে বিলীন হয়েছে, যা এখন শুধুই ধ্বংসস্তূপ। এইটার কথা কি বললাম আমি? এশিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। সো এখানে মূলত এই যে এই অ্যাসিরিয়ান সিভিলাইজেশন আর হচ্ছে ব্যাবিলন। আচ্ছা আমি না যে এখানে লেখা আছে আমি ইংলিশ রাখলাম। যাও। আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো গিয়ে যে এশিরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতা ছিল একসময় পৃথিবীতে, সেটাও ধ্বংস হয়ে গিয়েছে। তাই বলে কি জগৎ থেমে গেছে? জগৎ থেমে থাকে নাই। ধরো আমরা সিন্ধু সভ্যতার কথা শুনি না, যেটা আবিষ্কার করেছেন কে? মহেঞ্জোদারোর হরপ্পাতে আবিষ্কৃত হয়েছে স্যার জন মার্শাল আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো সেই সিন্ধু সভ্যতা তো পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। ৩ টা সভ্যতা ছিল ধ্বংস হয়ে গেছে। তাহলে কি মানুষ কি থেমে গেছে? প্রকৃতি কি থেমে গেছে? প্রকৃতি তার আপন গতিতে চলছে। তুমি আমি এখন যে সভ্যতা যে শহরে আছি যদি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, একটা ভূমিকম্প হলো, ধরো বাংলাদেশ বিশেষত ঢাকা একটা মৃত্যু নগরীতে পরিণত হবে। একদিনে লাখ, লাখ মানুষ মারা যাবে। কি হবে তখন? এভাবেই চলবে। পৃথিবী তার আপন গতিতে চলবে। এটার কথা এখানে বলেছে। উদ্দীপকে কুমিল্লার ময়নামতীতে অবস্থিত বৌদ্ধবিহারের বর্তমান অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থাপনাটি একদা একটি প্রাচীন নগরীয় বৌদ্ধবিহার ছিল, কিন্তু কালের গর্ভে তা ধ্বংসস্তূপ হয়ে গেছে। সেদিন এই কবিতার কবি এশিরীয় ও ব্যাবিলনীয় নামক দুটো বিশ্ববিখ্যাত সভ্যতার উদাহরণ টেনে মানবসৃষ্ট সভ্যতার অনিবার্য পরিণতি দেখিয়েছেন। দ্যাটস ইট। ডান। আমি আশা করি বুঝতে পারলাম। কোন বিবর্তনই প্রকৃতির চিরায়ত রূপকে মলিন করতে পারে না। এই উক্তির আলোকে সেই দিন এই কবিতাটি বিশ্লেষণ করো। প্রকৃতি চিরকালীন বহমানতার বিষয় বিবেচনায় আলোচ্য মন্তব্যটি যথার্থ। বুঝলাম। সেই দিন এই কবিতায় মানুষ ও মানব সভ্যতার অনিবার্য পরিণতির পাশাপাশি এখন এই কথাটাকে বড় করে লিখলাম। তারপরে উদ্দীপকের ময়নামতি থেকে ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহারের কথা বর্ণনা হয়েছে সেটা বললাম। একসময় উল্লেখযোগ্য স্থাপনাটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ সেখানকার প্রকৃতি কতই অপরূপ। বিহারটি ধ্বংসপ্রাপ্ত হলেও শালবনে ছাওয়া প্রকৃতি স্বমহিমায় উদ্ভাসিত। মানে কি যে বিবর্তনই প্রকৃতির চিরায়ত রূপকে মলিন করতে পারে না। আমাদের আগে বুঝতে হবে যে এই কথাটার মানে কি। সেদিন এই মাঠ কবিতাটি বিশ্লেষণ করতে বলেছে। এখানে অবশ্যই আমার উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে হবে, কারণ ঘ নম্বর প্রশ্ন যেহেতু মানে ৩ নম্বর প্যারা থেকে আমার উদ্দীপক নিয়ে কথাবার্তা বলা স্টার্ট করতে হবে। একটা বিষয় দেখো যে বিবর্তনের মধ্যে কি পড়ে? অনেক কিছু পড়ে। ধ্বংস পড়ে, সৃষ্টি পড়ে এবং কোন কিছু যেটা নতুন ধাঁচে গড়ে ওঠে সেটা পড়ে। ধরো বিবর্তনের মধ্যে কি হয়েছে যে বিবর্তন প্রক্রিয়ার কারণে মানুষের মাঝে কি হয়েছে এটা একটু ভালো মতো দেখো। মানুষ স্বভাবতই বিবর্তন প্রক্রিয়ার কারণে একসময় সভ্যতা ছিল সেগুলো ধ্বংস হয়েছে। আবার সভ্যতা নতুন করে গড়েছে। নানা কিছু হয়েছে। কিন্তু তাতে ধরো লাভ বলো ক্ষতি বলো বা এতে কি হয়েছে? সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো গিয়ে যে মানুষ চলেছে তার আপন গতিতে। হ্যাঁ? জীবন চলছে। সভ্যতা ধ্বংস হয়েছে, আবার নতুন সভ্যতা হয়েছে। এভাবেই। যেমন ধরো একটা নরমাল জিনিস দেখি। আজকে এই স্মার্টফোন মানুষের হাতে। একসময় আমি আমার ছোটবেলায় দেখেছি মোবাইলই খুব কম ছিল মানুষের কাছে রেয়ারলি। খুব ধনী মানুষ ছাড়া মোবাইল দেখা যেত না খুব একটা মানুষের হাতে। আর পরে বাটন ফোন এবং সেগুলো দিয়ে কিছুই করা যেত না। যে আমলের বাটন যে কোয়ালিটির ফোন ছিল ওগুলা। এখন মানুষের হাতে কি নাই? এই স্মার্টফোন দিয়ে কি করা যায় না? কি করা যায় না? মিনি কম্পিউটার এটা। এটাই বাস্তবতা। কুমিল্লার ময়নামতীতে অবস্থিত ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহারের কথা বর্ণিত হয়েছে। একসময় উল্লেখযোগ্য স্থাপনাটি আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও সবকিছু সমমহিমায় উদ্ভাসিত আছে। উদ্দীপক আলোচনায় উভয় স্থানে মানবসৃষ্ট সভ্যতার ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কথা বর্ণিত হয়েছে। এর বিপরীতে প্রকৃতির সমমহিমায় বিকশিত হওয়ার কথাও উঠে এসেছে। সভ্যতা মানুষ তৈরি করে বলে তা মানুষের মতোই ক্ষণস্থায়ী। কিন্তু প্রকৃতি ফুলে ফলে ফসলে ঠিকই ভরপুর হয়ে ওঠে। তাই বলা যায় যে কোনো বিবর্তনই প্রকৃতির চিরায়ত রূপকে মলিন করতে পারে না মন্তব্যটি যথার্থ। দেখো সভ্যতা মানে মানুষ, কম্পিউটার, মোবাইল, চ্যাটজিপিটি, গুগল, মাইক্রোসফট, ফেসবুক এগুলো বানাইছে মানুষ। গাছপালা কি মানুষ বানাইছে? পশু পাখি কি মানুষ বানাইছে? মানুষ বানায়নি। এগুলো বানাইছে কি আল্লাহ। সো প্রকৃতির যে নিয়ম সেটা যথারীতি চলতে থাকে। কিন্তু মানুষের বানানো যা তা ধ্বংস হয়, শেষ হয়, পরিবর্তিত হয়। মানুষ নিজেও যেমন শেষ হয়, ধ্বংস হয়, পরিবর্তিত হয়, তেমনি তার সৃষ্টিগুলো পরিবর্তিত এবং ধ্বংসের দিকে যায়। কিন্তু প্রকৃতিগুলো যায় না। এবার আমরা পড়ব বৃষ্টি। বৃষ্টি কার? এটা হচ্ছে ফরুক আহমদের লেখা বৃষ্টি। উনার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। বৃষ্টি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। ধরো আমি 90% ধরে রাখলাম এটা থেকে প্রশ্ন আসবে না। এরপরও এটা আমি একটু পড়ে রাখবো। এখন আমরা যে ২ টা কবিতা পড়াবো ২ টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। বৃষ্টি পড়াবো তারপরে পড়াবো আমি কোনো আগন্তুক নই। এটা মূলত মুহূর্তের কবিতা, আমরা যে কাব্যগ্রন্থটা ওখান থেকে সংকলিত হয়েছে। কৃষিপ্রধান বাংলার বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবিতাটি লেখা হয়েছে। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণ স্পন্দন নিয়ে। আর বৃষ্টি হচ্ছে বর্ষার প্রাণ। কারণ বৃষ্টি না থাকলে আসলে বর্ষা তো কোনো অর্থ বহন করে না। এ সময় নদীর দুধারে প্লাবন দেখা যায়, মানে বন্যা। ফলে পরিমাটি গৌরবে ফসল ভালো হয়। বৃষ্টির সময় আকাশের সর্বত্র মেঘের খেলা দেখা যায়। বর্ষার ফুল চারদিকে মোহিত করে। রুক্ষ মাটি বৃষ্টিতে প্রাণ জুড়ায়। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসিক্ত হয়ে ওঠে। তার মনে পড়ে সুখময় অতীত পুরনো স্মৃতি আর সে ভালো লাগার আলপনা আঁকে মনে। এই বৃষ্টি কখনো বিষণ্ণ করে মন, একাকী জীবনে বাড়ায় বিরহ। সুতরাং বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালা বদলের নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তির জীবনও কতটা সম্পৃক্ত তারই কাব্যরূপ কবিতায় ফুটে উঠেছে। এবার আমরা সৃজনশীল প্রশ্নে আসি। বর্ষাকাল আসিল, ক্ষুধিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুরি। ক্ষুধিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুরিতে লাগলো। মানে বুঝাইছে যে এমন বন্যা হইছে যে সবকিছু ভাসায় নিচ্ছে। পাট ভাঙা অবিশ্বাস, যুদ্ধ এবং জলের গর্জন 10 দিক মুখরিত হইয়া উঠল এবং দ্রুত বেগে ধাবমান ফেনারসি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল। যখন এরকম কঠিন উদ্দীপক দেখবা তার মনে হবে যেটাকে তোমার কনফিউশন হচ্ছে, স্কিপ করবো, অ্যান্সার করবা না। সো বৃষ্টি থেকে এমনিতেই প্রশ্ন আসার সম্ভাবনা কম। তারপরে যদি এরকম উদ্ভট প্রশ্ন আসে আমরা এটাকে স্কিপ করবো, আমরা অ্যান্সার করবো না। মুহূর্তের কবিতা কি জাতীয় গ্রন্থ? মুহূর্তের কবিতা ফারুক আহমদের একটি কাব্যগ্রন্থ। বিদ্যুৎ রূপসী পরি বলতে কি বোঝানো হয়েছে? এই একটা সৃজনশীল পড়াচ্ছি, এটা থেকেই কমন আসবে। এই ধরনের প্রশ্ন আসে, বাইরে কিছু তেমন আসে না। বিদ্যুৎ চমকানোকে লোকজ ধারণা অনুযায়ী সুন্দরী পরীর সাথে তুলনা করা হয়েছে। গ্রামের মানুষজন এভাবে ভাবেন। বৃষ্টির মধ্য দিয়ে জাগ্রত হয় প্রকৃতি। বৃষ্টির পূর্বে দীর্ঘ অপেক্ষা করার মেঘ যখন আকাশে ঘুরে বেড়ায় তখন মেঘে বারবার ঘর্ষণ লাগে। এই মেঘের ঘর্ষণের ফলে ক্ষণে ক্ষণে আকাশে বিজলি চমকায়। বিজলি চমকে মনে হয় যেন এক অপরূপ পরী আবির্ভূত হয়। এই পরী অপরূপ রূপসী। তাই আকাশে বিজলি চমকানোকে রূপসী পরী রূপেই কল্পনা করেছেন কবি।
উদ্দীপকের সাথে বৃষ্টি কবিতার সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে বৃষ্টি কবিতার সাদৃশ্য হলো বর্ষায় সৃষ্টি হওয়া প্লাবনের। বৃষ্টি কবিতায় দেখা যায় বহু প্রতীক্ষিত বৃষ্টি আসে পদ্মা এও বর্ষা যে প্লাবনের যেহেতু উদ্দীপক হচ্ছে প্রস্তাব কারণ অন্য কোনো কিছু নিয়ে কথা বলে নাই। তারপরে এটাকে নিজের দেশে বৃষ্টি নদী পরিমাটি বর্ষা নামে এসেছে। উদ্দীপক হচ্ছে কবিতায় বর্ষার দিনের প্রকৃতি, বর্ষার ফুল, স্মৃতিকাতরতা, বৃষ্টির সাথে মানবমনের সম্পর্ক ইত্যাদি বিষয়ের প্রকাশ ঘটেছে যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এটা আসলে খুবই সহজ ভাই। সো এটা আমাদের একটু জানতে হবে আসান হাবিব বাংলা গানের বদল 21 পদক তুমি আসান। এবার আমরা আরেকটা কবিতা আমাদের একটু জানতে হবে আসান হাবিব বাংলা গানের বদল 21 পদক তুমি আসান হাবিবের। সো এটা আমাদের একটু জানতে হবে আসান হাবিব বাংলা গানের বদল 21 পদক পেয়েছেন। ঠিক আছে? আসান হাবিবের যে গ্রন্থগুলোর নাম এগুলো থেকে প্রশ্ন আসে। যেমন রানী খানের সাক্ষ্য আসান হাবিবের কি ধরনের উপন্যাস? এটা একটা কিশোর উপন্যাস। সো আমার একটু বলে নেওয়া ভালো যে এই কবিতাটা আসলে কি আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরায় বাঁশবাগান বিস্তর জনাকি সাক্ষী, সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়ালে ডুবুরের স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে ছেড়ে খোদার কসম আমি কোনো আগন্তুক নই, আমি কোনো অভ্যাগত পথিক নই। সেই অনেক বছর আগে একটা আবৃত্তি করেছিলাম। এখন মনে পড়ে কবিতাটার কথা আমার। এনিওয়ে এই কবিতাটার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আসামের নিউ হাফলং থেকে ভারত থেকে ওটা পাহাড়ের উপর অনেক উপরে। তো তোমরা ভিডিওটা এই মাত্রা টাইপ করেছিলাম যদি মনে পড়ে আমার। সো ভিডিওটা তোমরা পাবা শিববুদ্ধিতে সার্চ করো। আমি কোনো আগন্তুক নই লিখে একটা ভিডিও পাবা 2-3 বছর আগে। এনিওয়ে আমি কবিতা চলে যাচ্ছি। সেটা হচ্ছে শিশির শহরের ইটকাঠের দেওয়ালে বন্দি এক আদুরে দুলাল তার সারাদিন কেটে যায় স্কুল কোচিং। আচ্ছা আমি কবিতা নিয়ে কথা বলি যে কবিতার মূলত কি নিয়ে কথা বলেছে। এই কবিতাতে মূলত আমরা দেখতে পাই যে তিনি বারবার নিজের পরিচয়কে প্রকাশ করছেন যে তুমি আমাকে কোনোভাবেই বলতে পারবে না যে আমি ভিনদেশী। আমি সবকিছু জানি। এখানে আসমানের তারা সাক্ষী, যেমন প্রকৃতিকে সাক্ষী আছে। আমরা সাক্ষী রাখি মানে ভাই আল্লাহর কসম এ সাক্ষী আমি কাজটা করি নাই। এরকম বলে মানুষ আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশি রাত রাতেবেলা বাঁশবাগান বিস্তর জনাকি সাক্ষী, সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি কার? ডুমুরের ডালে মানে ডুমুর গাছের ডালে যে স্থির দৃষ্টি মাছরাঙা, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। ওই মাছরাঙাটা আমাকে চেনে। খোদার কসম আমি কোনো আগন্তুক নই, আমি কোনো অভ্যাগত পথিক নই, বাইরে থেকে আসি নাই, আমি এখানে। তো এরকম একটা কথা হচ্ছে তিনি বলেন আসান হাবিব। তো এটা নিয়েই হচ্ছে কথা। এখন দেখো কি ধরনের আসতে পারে সৃজনশীল। চলো শিশির শহরের ইটকাঠের দেওয়ালে বন্দি এক আদুরে দুলাল মানে একটা ছেলে তার সারাদিন কেটে যায় স্কুল কোচিং মোবাইল ও কম্পিউটার নিয়ে। সে যখন স্কুলের ছুটিতে বাবা মায়ের সাথে দাদা বাড়িতে বেড়াতে গেল তখন এলাকার বিভিন্ন মানুষের আন্তরিকতাপূর্ণ ব্যবহার, সমবয়সীদের সাথে নদীতে নৌকায় ঘুরতে যাওয়া, প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ শিশিরকে মুগ্ধ করলো। পরবর্তীকালে সে উপলব্ধি করলো শহুরে জীবনে যা সে পায়নি তা পেয়েছে গ্রামীণ প্রকৃতির প্রাণোচ্ছল পরিবেশে। নিশীথ রাত্রি শব্দের কথ্য রূপ কি? নিশীথ রাত্রি শব্দের কথ্য রূপ হচ্ছে নিশিরাই। এটা মানে কি? নিশীথ রাত্রি মানে গভীর রাত। লিখলে এভাবে লিখতে হয়। কিন্তু তিনি লিখেছেন নিশিরাইত। সাক্ষী এই জমিনের ফুল এই বাঁশবাগান বিস্তর জনাকি নিশিরাইত তখন নিশিরাইত এটা লিখে এটা কথ্য রূপ মানুষ বলে নিশিরাইত রাইতের বেলা এরকম এটা কথ্য রূপ এটা কিন্তু এটা লেখা যাবে না। লিখলে এটা শুদ্ধ থাকবে না, কবিতা লিখে দিতে পারে। কবিতার ক্ষেত্রে বিষয়টা আলাদা। এখন ধরো রফিক আজাদের বিখ্যাত কবিতা আছে যেটা বাংলাদেশের ৭০-এর দশকের এক দুর্ভিক্ষের পর লিখেছিলেন যে ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। এখন এটা কবিতা অনেক বিখ্যাত কবিতা ওনার। ঠিক আছে? ভাত দিয়ে হারামজাদা এটা রফিক আজাদের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলো একটা। এখন এটা কিন্তু বলতে পারবে না ভদ্র জায়গায় গিয়ে আপনি লিখতে পারবেন না। লিখতে পারবেন না। যেটা কবিতায় তিনি লিখেছেন যে ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। এখন কবিতার নাম ভাত দিয়ে হারামজাদা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারবা। ইউটিউবের আবৃত্তিও আছে খুব সুন্দর সুন্দর। এটা খুবই সুন্দর একটা কবিতা ভাত দিয়ে হারামজাদা। আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। চরণটির ব্যাখ্যা করো। কবির অস্তিত্বের সাথে গ্রাম বাংলার নিবিড় সম্পর্কের কথা বলা হয়েছে প্রশ্নোক্ত চরণটিতে। হ্যাঁ, পেয়ে গেলাম। এটাকে ব্যাখ্যা করি। বাংলাদেশের মাটির প্রতি গভীর টান অনুভব করেন কবি আহসান হাবিব। মায়াবী আকর্ষণীয় গ্রাম বাংলাকে তিনি তার সত্তার অংশ বলেই মনে করেন। এভাবে মাতৃভূমির সঙ্গে নিজেকে একাত্ম করে ভাবতে পেরেছেন বলেই কবি নিজের শরীরে বাংলার মাটির সুবাস পান। যা প্রশ্নোক্ত চরণটিতে প্রকাশ পেয়েছে। উদ্দীপক আমি কোনো আগন্তুক নেই কবিতার যেদিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। কবিতার গভীর দেশাত্মবোধের দিকটি প্রকাশ পেয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করেছেন। জন্মভূমিকে তিনি আপন সত্তায় অনুভব করেন কারণ দেশকে অনুভব করলেই দেশের মানুষকে আপন মনে হবে। তাই তার জন্মভূমির আসমান জমিনের ফুল জোনাকি পুকুর মাছরাঙা সবই খুব আপন। বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ কদমারি জমিদার মা সবাই তার আপনজন। দেশকে তিনি এমনভাবে অস্তিত্বের সঙ্গে অনুভব করেন যেন তার শরীরে লেগে আছে মাটির গন্ধ। উদ্দীপকের শিশিরের মধ্যে প্রতি এটাকে বড় করে দিলাম তারপর শিশিরের সাথে স্বদেশ প্রেমের উদাহরণটা আমি কোনো আগন্তুক নই কবিতার সাপেক্ষে লিখে ইতি টানলাম। দেশপ্রেম মানুষের অস্তিত্বের এমন একটি বিষয় দেশের প্রতি মানুষের উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ কিনা? দেশপ্রেম মানুষের অস্তিত্বের এমন একটি বিষয় দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি করতে শেখায় মন্তব্যটি যথার্থ। কবিতার আলোকে তখন আমরা এটাকে একটু বইয়ে লিখে আমরা মন্তব্যটা কেন যথার্থ সেই তুলনায় গেলাম। আমি আমার কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে। তোমাদের 1.5 ঘন্টা সিকিউ 25 মিনিট এমসিকিউ আমি আবার যেমন গ্রামের মানুষ থেকে প্রশ্নটা ষষ্ঠ হচ্ছে যদি আমাদের ক্লাসটা যদি আসে আমি আশা করি তোমরা পারবা। আমার কথা বলতে পারি এটা হবে তোমাদের 1.5 ঘন্টা সিকিউ 25 মিনিট এমসিকিউ। তোমাদের বেশ কয়েকটা এক্সাম স্লট রয়েছে তোমরা অবশ্যই এক্সাম দিও আগামীকাল। যদি এক্সাম না দাও